আচ্ছা, তো দেখো, রসায়নটাও কিন্তু হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গুণগত রসায়ন, আর একটা হচ্ছে পরিমাণগত। ঠিক আছে, ইংলিশে যেটাকে বলতেছি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তো আমাদের এই দ্বিতীয় চ্যাপ্টারে আছে হচ্ছে কোয়ালিটেটিভ, আর হচ্ছে এরপরে আমরা জানি যে হচ্ছে সেকেন্ড মানে পেপারে আর কি। ঠিক আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সেখানে কিন্তু যে হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন আছে তৃতীয় চ্যাপ্টারে। তো এই যে দুইটা বিষয় মূলত কী কী আলোচনা করা হয় বলি। গুণগত রসায়নের ক্ষেত্রে তোমার হচ্ছে বিভিন্ন মৌল বা মনে করো পরমাণু, ঠিক আছে, এগুলোর প্রপার্টিস কি, মেকানিজম কি, এই সকল জিনিস। আর এইগুলো নিয়ে হিসাব নিকাশ করাটা হচ্ছে মূলত পরিমাণগত রসায়নের কাজ। ঠিক আছে, তারপর দুইটা অধ্যায়ের ভিতরে কিছু মানে আছে, মিল আছে। তো যাই হোক, ওটা বিষয় না, আমরা গুণগত রসায়ন পড়বো। তো গুণগত রসায়নের ক্ষেত্রে মূলত আগে ফার্স্ট অফ অল আমরা কি পড়তে চাচ্ছি সেটা দেখিনি। তাহলে এখানে মূলত হচ্ছে গুণগত রসায়নের ক্ষেত্রে বিভিন্ন পরমাণু বিষয় নিয়ে আমরা পড়বো। তো এখন দেখো, পরমাণু জিনিসটা আসলে কোথায় আছে। তুমি সাপোজ চিন্তা করো যে হচ্ছে যে কোনো একটা পদার্থ, সাপোজ এই কাগজের কথাই আমি চিন্তা করি। এই কাগজ, মনে করো কাগজ, এটাও কিন্তু আমরা চারিদিকে যেটা দেখব, এটা কিন্তু একটা হাইড্রোকার্বন বা জৈব যৌগ দিয়ে তৈরি। ঠিক আছে, অর্থাৎ এখানে কার্বন হাইড্রোজেন আছে। তাহলে এরকমভাবে আমি যদি দেখতে থাকি, সাপোজ আমি যদি মনে করি এক গ্লাস পানি নিলাম, তা তার ভিতরে আমার পানির ভিতরে মনে করো হচ্ছে কী আছে, H2O, তাই না? তো পানির ভিতরে কিন্তু খালি একটা H2O নেই। ঠিক আছে, পানির ভিতরে বহু H2O বা অনেকগুলো অণু আছে। সেই অণুগুলোকে ভেঙে আমরা কি পাবো, সেই অণুগুলোকে ভেঙে পরমাণু পাবো। আচ্ছা, সেটাও ভালো কথা। এখন এই পরমাণু সম্বন্ধে যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় অনেক কিছু বলে গিয়েছেন। তো ফার্স্ট অফ অল মনে রাখবো, লুসিপাস এবং ডেমোক্রিটাস তারা বলেন যে হচ্ছে পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত। পদার্থ, যে কোনো পদার্থ হচ্ছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা। অবিভাজ্য কিন্তু মানে তাকে আর ভাগ করা যাবে না। তো এই অবিভাজ্য কণাকে গ্রিক শব্দ অনুসারে বলা হয় হচ্ছে অ্যাটোমা। ঠিক আছে, টোমা মানে ভাঙা যায়, আর তার আগে কথাটা যুক্ত করে মানে অবিভাজ্য এরকম বলা হচ্ছে লুসিফাস এবং ডেমোক্রিটাস। কিন্তু তারপরে যখন অ্যারিস্টটলের সময় আসলো, তখন আবার অ্যারিস্টটল বললেন যে না, পদার্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন, তাকে যতই চেষ্টা করি ততই ভাঙা যাবে। ঠিক আছে, অ্যারিস্টটল এসে বললেন। তারপরে দেখা গেল হচ্ছে জন ডাল্টন, একজন স্কুল শিক্ষক, তিনি এসে বললেন যে হচ্ছে পরমাণু আবার অবিভাজ্য, মানে ওই সেম টু সেম কথা বললেন, মানে লুসিপাস এবং ডেমোক্রিটাসের কথায়। আর এখন আধুনিক যে বিজ্ঞানীরা, তারা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, অবিভাজ্য ঠিক আছে, পরমাণু অবিভাজ্য ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে মৌলিক কণিকা, পরমাণুর ভিতরে অনেকগুলো মৌলিক কণিকা আছে, সেইগুলো হচ্ছে অবিভাজ্য। ঠিক আছে, পরমাণুর ভিতরে যে মৌলিক কণিকা আছে সেইগুলো হচ্ছে অবিভাজ্য। তাহলে এই ছিল কিন্তু মূলত এইগুলো হচ্ছে বিষয়টা, যে কিভাবে অ্যাটমা কথাটা আসলো। এখন এই মৌলিক কণিকা আসলে কোনগুলা সেগুলো আমরা জানবো এবার। মূলত পরমাণুটাকে যদি আমরা ভাঙি, তার ভিতরেও অনেকগুলো কণিকা পাবো। ঠিক আছে, এ পর্যন্ত আবিষ্কৃত মোট 200 প্রকারের কণিকা আছে। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক কণিকার সংখ্যা কতটি? 200 প্রকার, মাথায় রাখবো। আচ্ছা, এই মৌলিক কণিকাকে যদি আমরা ভাগ করি, অ্যাকচুয়ালি 3 টাইপসের কণিকা পাবো আমরা। কি কি? স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। তো স্থায়ী কণিকাটা কয় প্রকার? 3 প্রকার। আমরা জানি যে এমনিতে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এগুলো আমরা পরিচিত না কিসের সাথে? এই 2 প্রকারের সাথে মেইনলি। ঠিক আছে, তো এখানে দেখো, স্থায়ী কণিকা মানে এগুলোকে মানে একেবারে স্থায়ী থাকবে এবং এদেরকে ভাঙা যাবে না, বিভিন্ন কিছু আছে সেটা আমরা বলবো। তো দেখব পরবর্তীতে, আমি কিছুক্ষণ পরেও দেখব যে স্থায়ী কণিকাকে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে স্থায়ী কণিকার ভিতরেও ভাঙা যায়। ঠিক আছে, এখান থেকেও আমরা অনেক কিছু পাবো। তো সেটার বিষয়ে আসতেছি। তো তারপরে দেখো, অস্থায়ী কণিকার ভিতরে কি কি আছে দেখো। তোমাদের বই অনুসারে, যে আমরা 3টা বই মূলত ফলো করি, যে মানে হাজারিনাক্সেরটা মেইন, তারপর হচ্ছে কবির স্যারের বই, এবং সাথে সাথে হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই। তো মূলত সবগুলো বই অনুসারে যে কটা আছে আর কি অস্থায়ী কণিকাগুলো, আমরা যেটা পড়ে ফেলবো, পজিট্রন, গ্রাভিটন, মনে করো দুইটা দুইটা করে আমরা পড়ে ফেলি। পজিট্রন, গ্রাভিটন, মেসন, বোসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পায়ন, মিউন। এখন কথা বলি এর পাশাপাশি দেখো, ছোটো করে আমি পরবর্তীতে এইগুলোর ছবি দিয়ে দিব, তোমরা নোট করে নিবা ছোটো করে। যে হচ্ছে পজিট্রনের ক্ষেত্রে এখানে দেখো সবগুলোর কিন্তু চিহ্ন দিয়েছি। ঠিক আছে, E+। তারপর হচ্ছে গ্রাভিটনের জি। মেসন আবার 2 প্রকার যদিও, পাই মেসন আর মিউ মেসন। তো সেইখান থেকে এই পায়ন মিউনটা নাম হয়েছে আর কি। বোসনের ক্ষেত্রে আবার ডাব্লু বোসন, জেড বোসন, তারপরে জি বোসন, তারপরে হিগস বোসন। এটাকে বলা হয় হিগস থেকে আসছে এটা। ঠিক আছে,
হিগস বোসন। তো এই যে অনেকগুলো নাম আছে এগুলো আমরা জানবো। আর নিউট্রিনোর হচ্ছে চিহ্নটা হচ্ছে নিউ এর চিহ্ন, যেটা এই যে আমরা নিউ এর চিহ্ন যেটা দিই এটা, ঠিক আছে। এগুলো হচ্ছে অস্থায়ী অনেকগুলো কণিকা আছে। আর দুই ধরনের আছে কম্পোজিট কণিকা। তো কম্পোজিট কণিকা আসলে কি, মানে মেন কথা স্থায়ী ও অস্থায়ী কণিকা ছাড়াও দেখা যাচ্ছে যে পরমাণুর ভিতরে অনেকগুলো ভারী কণিকা আছে, সেগুলোকে আমরা বলতেছি অতি পারমাণবিক কণিকা, ঠিক আছে। ভারী কণিকা সেগুলোকে আমরা বলতেছি অতি পারমাণবিক কণিকা। এই প্রকার দুই প্রকার আছে, কি কি, একটা হচ্ছে আলফা কণা এবং হচ্ছে ডিউটেরন কণা। দেখো আলফা কণাটার এবার সংকেতটা কি, আলফা কণার সংকেতটা হচ্ছে ফোটন অস্থায়ী কণিকা, ঠিক বলছো, হ্যাঁ। তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে দেখো এখানে তো ফোটন কণাটা হচ্ছে আলোর কণার সাথে তুলনাযোগ্য, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখো এখানে কম্পোজিট কণিকা হচ্ছে দুই প্রকার, আলফা কণা আর ডিউটেরন কণা। তো আমরা জানি আলফা কণার প্রকাশটা কি, আলফা কণা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, সেটাকে দেখো কিভাবে প্রকাশ করতেছি। তা আমরা জানি যে কোনো একটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে সাধারণত আমরা যদি এরকমভাবে কোনো একটা পরমাণুর মৌল লিখি, তাহলে সাধারণত মৌলের চারটা জায়গায় চারপাশে চার রকম জিনিস লেখা হয়। ডান পাশের উপরে লেখা হয় হচ্ছে চার্জ সংখ্যা, ঠিক আছে, এবং নিচে নিচে ঠিক আছে, ডান পাশের নিচের দিকে লেখা হয় যে একটা অণুতে পরমাণুর সংখ্যা। যেমন সাপোজ আমি যদি এরকমভাবে লিখি, তাহলে অক্সিজেনে আমরা বুঝতেছি যে অক্সিজেনের অণুতে দুইটা পরমাণু আছে, ঠিক আছে। এরকমভাবে অণুতে পরমাণুর সংখ্যা লিখি এই পাশে। আর এই পাশে আমরা যদি বাম পাশের উপরে লিখি ভর সংখ্যা প্রকাশ করা, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর নিচে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড দ্বারা প্রকাশ করা হয়। তো পারমাণবিক সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা, এটা তো আমরা জানি। এবং প্রোটন সংখ্যা সমান 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 সংখ্যক হচ্ছে ইলেকট্রন থাকে। এগুলো বেসিক কথা, জাস্ট আমি একেবারে বেসিক থেকে মনে করে একটা হায়ার দিকে উঠতেছি, এই হলো কথা। তো হচ্ছে এবার ভর সংখ্যা কাকে বলতেছি, যে প্রোটন, আমরা জানি যে একটা এই যে স্থায়ী কণিকার কথা বলতেছি প্রোটন এবং নিউট্রন, সেটা যোগফল হচ্ছে ভর সংখ্যা। এবং যে কটা প্রোটন থাকবে সে কটা কিন্তু নিউট্রন থাকবে একটা পরমাণুর ভিতরে। তো এইটা যদি প্রকাশের বিষয় হয়, তাহলে এইখানে এবার চিন্তা করে দেখি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। তো হিলিয়ামে আমরা জানি পর্যায় সারণীর এই বিষয়ে যে হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম। তো হিলিয়াম 2 নম্বরে, তো অর্থাৎ তার দুইটা প্রোটন আছে। এই যে আমরা যেটা বুঝতেছি এখানে পারমাণবিক সংখ্যা দেখে দুইটা প্রোটন আছে এবং দুইটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন দুইটাকে সে ত্যাগ করছে। তাহলে আছে কি, তার ভিতরে নিউক্লিয়াসই আছে এবং তার ভিতরে দুইটা প্রোটন আছে এবং এখানে বিয়োগ করলে আমরা দেখবো দুইটা নিউট্রন আছে। এটা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। আর এই যে ডিউটেরন কণা যেটা বলি, এটা মূলত কিন্তু হচ্ছে হাইড্রোজেনে আমরা জানি মানে মোট 7টা আইসোটপ আছে, কিন্তু হচ্ছে তার মধ্যে 3টা হচ্ছে খুব ভালোভাবে পাই আমরা প্রকৃতিতে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, আমরা জানি। তো সেই ডিউটেরিয়াম থেকেই কিন্তু এই ডিউটেরন কণাটার নাম। মূলত এখানে হচ্ছে বলতেছে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস মতো এই যে ডিউটেরন কণা নিউক্লিয়াসের কথা বলতেছি, দেখো এখানে, ঠিক আছে। অর্থাৎ এই ডিউটেরন কণার তাকেই বলা হয় যেখানে একটা মাত্র প্রোটন থাকবে এবং একটা মাত্র নিউট্রন থাকবে, ঠিক আছে, একটা মাত্র প্রোটন এবং একটা মাত্র নিউট্রন থাকবে। তো এই দুই ধরনের কম্পোজিট কণিকা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা পরবর্তীতে হচ্ছে এটা একটু মাথায় রাখবা, মূলত হচ্ছে পরে হলো এইটা সহজ ভাষায় তোমাকে যদি পড়ে যে হচ্ছে নিচের কোনটি অস্থায়ী কণিকা, তো মূলত তোমার এই দুই পাশের অপশান দিয়ে অস্থায়ী কণিকার আর অবশ্য পড়া লাগে না, ঠিক আছে, পড়া লাগে না। কিন্তু এই যে চিহ্নগুলো একবার একটু দেখে নিলাম, ঠিক আছে, যদিও পড়া লাগে না। অপশানে তোমার পড়বে যে নিচের কোনটি অস্থায়ী কণিকা, নিচের কোনটি কম্পোজিট কণিকা। তো সেই হিসাবে কিন্তু এই দুইটা মনে রাখলে এইগুলো পড়া লাগে না, ঠিক আছে। তারপর একটু জেনে রাখা ভালো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা যেটা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে স্থায়ী কণিকা। আমি যে কিছুক্ষণ আগেই বলতেছিলাম স্থায়ী কণিকাগুলোকেও কিন্তু ভাঙা যায়, পরবর্তীতে দেখা গেছে, ঠিক আছে। আমরা যে ইলেকট্রন প্রোটন নিউট্রন পড়ি ওগুলাকেও ভাঙা যায়, ঠিক আছে। তো মনে রাখবা যে তার ভিতরে ইলেকট্রনকে ভাঙা যায় না, ইলেকট্রনকে ভাঙা যায় না, কিন্তু প্রোটন এবং নিউট্রনকে ভাঙা যায়। এবং প্রোটন নিউট্রনকে ভাঙা গেলে যেটা উৎপন্ন হয় ভেঙে, সেটা হচ্ছে কোয়ার্ক কণিকা, মনে রাখবো। এটা হচ্ছে কোয়ার্ক কণিকা উৎপন্ন হয়, ঠিক আছে। প্রোটন এবং নিউট্রনকে ভাঙা গেলে কোয়ার্ক কণিকা, এটাও এক ধরনের অতিপারমাণবিক কণিকা, ঠিক আছে। এবার এই কোয়ার্ক কণিকা আছে আবার 6 প্রকার, ঠিক আছে। আমি যেটা বললাম যে প্রোটন আর নিউট্রনকেও কিন্তু ভাঙা যাচ্ছে এবং সেটাকে ভেঙলাম আমরা কি পাবো, কোয়ার্ক কণিকা। এগুলো মানে মেডিকেলের জন্য ততটা ইম্পর্টেন্ট, তবে ভার্সিটির জন্য এই জিনিসগুলো আবার গুরুত্বপূর্ণ, কারণ এই কোয়ার্ক কণিকা সম্বন্ধে হাজারিনাক স্যারের বইতে অত বিস্তারিত বলিনি, তবে হচ্ছে কিন্তু আবার সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইতে আবার বলছে, ঠিক আছে। তাই একটু মাথায় রাখবো এটা, যে প্রোটন এবং নিউট্রন এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে কোয়ার্ক কণিকা। অতিপারমাণবিক বলতে বিষয়টা তোমরা বলতেছে একটা পরমাণুর বিষয় নিয়ে অতিপারমাণবিক একজন কোশ্চেন করছো, জিনিসটা বলতে চাচ্ছি যে হচ্ছে দেখো একটা পরমাণুর ভিতরে আমরা
বিভিন্ন কণিকার কথা আলোচনা করতেছি। তো তার ভিতরে আবার একটা প্রোটন নিউট্রনের সমান একটা ভারী কণিকা আমরা পাচ্ছি, ঠিক আছে, প্রোটন নিউট্রন ভারী কণিকা পাচ্ছি, ঠিক আছে, সেই হিসাবে এটার নাম হচ্ছে অতি পারমাণবিক কণিকা দিচ্ছি, ঠিক আছে, অতি পারমাণবিক কণিকা বলা হয় আর কি। অর্থাৎ ওটাও একটা মনে হচ্ছে পরমাণুর সমান মতো এরকম, ঠিক আছে, যেমন হচ্ছে বলতেছি না যে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণু এরকমভাবে। আচ্ছা, তো এরপরে যেটা বলতেছি যে এই কোয়ার্ক কণিকাটা হচ্ছে থাকতেছে আবার 6 প্রকার, মাথায় রাখবো কোয়ার্ক কণিকা হচ্ছে 6 প্রকার। তো কোয়ার্ক কণিকা 6 প্রকার কি কি মনে রাখবো, আপ, ডাউন, টপ, বটম, বিপরীত শব্দ মনে রাখতে পারি, সার্ম আর স্ট্রেঞ্জ, ঠিক আছে, তাদের প্রকাশ করা হয় কি কি দিয়ে সেগুলোও কিন্তু পাশাপাশি লিখে দিয়েছি আমি, ইউ দিয়ে, ডি দিয়ে, ঠিক আছে, টপ, টি দিয়ে, মানে প্রথম অক্ষর দিয়ে, বি এন সি আর এস। এখন আমরা মাথায় রাখবো যে হচ্ছে এই যে এই পাশের যে তিনটা দিলাম না এই কোয়ার্ক কণিকা, এই তিনটা চার্জ +2/3, +2/3, আর এই যে ডাউন, বটম, স্ট্রেঞ্জ, এই পাশে এই তিনটা চার্জ হবে -1/3। এখন চার্জগুলো কোথা দিয়ে আসলো, মূলত হচ্ছে এইটা চার্জ যতটা না জানা লাগবে তার থেকে তোমাদের জানা লাগবে, আমরা জানি যে ইলেকট্রনের চার্জ কি মাইনাস, প্রোটনের চার্জ কি প্লাস, আবার নিউট্রনের চার্জ 0, এগুলো কোথা দিয়ে আসলো। কিন্তু এখানে কিন্তু কোনোদিন আমরা কোয়েশ্চেন করিনি যে হচ্ছে যে কেন ইলেকট্রনের চার্জ মাইনাস, কেন ইলেকট্রনের চার্জ প্লাস এবং কেন নিউট্রনের চার্জ নাই, ঠিক আছে, এটার কারণটা কি, ঠিক আছে, কারণটা হচ্ছে আমরা এইটুকু একটু জানবো। এগুলো হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন, এগুলো পড়ে যে হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে বেশিরভাগই, যে হচ্ছে আচ্ছা চার্জ কি ভগ্নাংশ হবে, এটার হচ্ছে এই যে এই কোয়ার্ক কণিকার ক্ষেত্রে চার্জের এর ভগ্নাংশটা মূলত এগুলোর অন্য হিসাব, এই চার্জের এই যে বিষয়টা না, এটা বিভিন্ন স্পিন প্লাস সাথে সাথে অন্য হিসাবের মাধ্যমে তৈরি করা, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা যখন কেউ যদি কেমিস্ট্রিতে নিয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা অন্যান্য কেমিস্ট্রি নিয়ে খালি যদি পড়ো ভার্সিটি লেভেলে, তখন যে স্পেশালি এইগুলো নিয়ে পড়বা পরবর্তীতে, ঠিক আছে। কীভাবে চার্জটা আসে আমি অ্যাকচুয়ালি বলতেছি, দেখো মানে এগুলোর এখনও ব্যাখ্যা আছে, এগুলো কেন আপাতত খালি তোমাদের জাস্ট জানাই দিচ্ছি যে এই দুটো রাখো, ঠিক আছে। হ্যাঁ ভগ্নাংশ হবে, একজন বলছে যে ভগ্নাংশ হয়েছে, এর কারণ আছে, এগুলো ক্যালকুলেটেড মান, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যালকুলেটেড মান জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তা এরপরে দেখো যে হচ্ছে কেন হচ্ছে ইলেকট্রনের চার্জ মাইনাস, কেন ইলেকট্রনের চার্জ প্লাস, এই প্রোটনের চার্জ প্লাস, কেন নিউট্রনের চার্জ মাইনাস, এটা হচ্ছে আসলে এই কারণে, এটা মাথায় রাখবা যে একটা প্রোটনে দুইটা আপ এবং একটা ডাউন কোয়ার্ক থাকে। আমি বলেছিলাম প্রোটন নিউট্রনকে ভাঙলে আমরা কোয়ার্ক কণিকা পাবো, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোয়ার্ক কণিকা পাবো। এখন দুইটা আপ এবং একটা হচ্ছে ডাউন, ঠিক আছে, একটা প্রোটনকে ভাঙলে দুইটা আপ এবং একটা ডাউন কণিকা যদি পাই, তাহলে দুইটা আপ সমান আমি বলেছি একটা আপের চার্জ হচ্ছে 2/3, ঠিক আছে, আর একটা ডাউনের চার্জ হচ্ছে -1/3। সো সেই হিসাবে দেখো এখানে যে 2/3 তার সাথে আমরা যদি গুণ করি 2, ঠিক আছে, দুইটা আছে তো, এবং সাথে সাথে এখানে -1/3 যদি যোগ বিয়োগ করি, দেখো এখানে দেখো 4, এখানে এই পাশ দিয়ে আছে 4/3 আর এই পাশ দিয়ে আছে -3, এই যে প্লাস মাইনাস এই করে দিলাম। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে দেখতেছি যে হচ্ছে 4 - 1 অর্থাৎ 3/3, অর্থাৎ +1 আসতেছে, ঠিক আছে। এইটাই কিন্তু হিসাব যে কেন হচ্ছে প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, কেন প্রোটনের চার্জ এই হিসাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিউট্রন, তোমাদের আপাতত অবজেক্টিভ এইটা জানা রাখবে যে হচ্ছে একটা প্রোটনে দুইটা আপ কোয়ার্ক থাকে এবং একটা ডাউন কোয়ার্ক থাকে, আর একটা নিউট্রনে মনে রাখবা একটা আপ এবং দুইটা ডাউন, উল্টা, ঠিক আছে, দুইটা ডাউন। তো সেই হিসাবে যদি আমরা হিসাব করি, এখানে দেখো ইজিলি বুঝতে পারছো যে এখানে 2/3 আর এখানে দুইটা ডাউন, আমরা বলেছিলাম একটা ডাউনের চার্জ হচ্ছে, একটা ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। তো সেই হিসাবে যদি আমরা এখানে হিসাব ক্যালকুলেটেড করি তাহলে দেখতেছি 2/3 - 2/3 0, ঠিক আছে, নিউট্রাল। এখন ইলেকট্রনের চার্জ তাহলে কেন নেগেটিভ, আমি বলেছিলাম যে এগুলোকে নাই হচ্ছে ভাঙা যাচ্ছে, কোয়ার্ক কণিকা দিয়ে ভাঙা যাচ্ছে, কিন্তু ইলেকট্রনের চার্জ ইলেকট্রনটাকে ভাঙা যায় না, ঠিক আছে, ওটাতে কোয়ার্ক দিয়ে তো আসলে আমরা এভাবে ক্যালকুলেটেড করতে পারবো না চার্জগুলো। ইলেকট্রনের চার্জ কেন মাইনাস, অ্যাকচুয়ালি এটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে হচ্ছে মানে এর কোনো ইলেকট্রনে কিন্তু কোনো কোয়ার্ক নাই, ঠিক আছে। এটা আসলে ইলেকট্রনের চার্জটা মূলত মনে রাখবা, বিশেষ একজন বিজ্ঞানী মিলিকান, তোমাদের হাজারিন আক্সারের বইতে আছে, দেখবা যে মিলিকান নামক একজন বিজ্ঞানী, তিনি তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন, তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে। মানে তৈলবিন্দুর পরীক্ষা আমরা যদি এখন হিসাব করতে যাই তাহলে আমাদের লেভেলের দরকার নেই এটা, ঠিক আছে, কারণ এগুলা অনেক ক্যালকুলেশন, অন্যভাবে আমরা চেষ্টা করবো। সেটা হচ্ছে তোমাদের সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইতে একটা বিশেষ তত্ত্ব আছে
মানে 2015 সালে একজন বিজ্ঞানী ইউকাওয়া তিনি এই মেসন তত্ত্ব দেন। ঠিক আছে, আমরা যে কিছুক্ষণ আগে অস্থায়ী কণিকা মেসনের কথা পড়ছিলাম। তো এই মেসন তত্ত্ব থেকে একটা কোশ্চেন আসছিল, আসলে কি কোশ্চেন আসছিল এক সময়, সেটা হচ্ছে নিচের কোনটি সঠিক, এরকমভাবে যে ইলেকট্রনকে ভাঙলে প্রোটন নিউট্রন পাওয়া যায়, নাকি ইলেকট্রনকে ভাঙলে প্রোটন আর হচ্ছে এখানে হচ্ছে মেসন পাওয়া যায়, তারপর নিউট্রনকে ভাঙলে প্রোটন ইলেকট্রন পাওয়া যায়, নাকি হচ্ছে এরকম কিন্তু একটা ভার্সিটি কোশ্চেন আসলো। সবাই তো দেখে অবাক, এটা কী কারণে। আসলে এটা হচ্ছে বিষয়টা আসছে এই মেসন থিওরি থেকে। 2015 সালে মানে এই যে মেসন থিওরিতে থেকেই কিন্তু হচ্ছে নোবেল পাইছিল। এবং 2015 সালেও এসে মানে ম্যাট কোশ্চেনে তখন হচ্ছে আবার এমসিকিউ এটা আসছিল। ঠিক আছে, ইউকাওয়া মেসন তত্ত্ব। তো এরপরে যেটা বলতেছি আমরা জানি যে নিউট্রন এবং প্রোটন একটা নিউক্লিয়াসে থাকে, তাই না? এবং এটা সবল নিউক্লিয় বল দ্বারা আকৃষ্ট থাকে। আমরা এটা ফিজিক্সে অধ্যায় পড়ছি। নিউট্রন এবং প্রোটন নিউক্লিয়াসের ভিতরে সবল নিউক্লিয় বল দ্বারা মানে থাকে। তো একটা জিনিস এই যে কোশ্চেনটা এটা মেসন থিওরি থেকে আসছে, এটা মনে রাখবা। একটা নিউট্রনকে যদি আমি ভাঙি সেটা কিন্তু আসলে প্রোটন এবং ইলেকট্রনের সমান। ঠিক আছে, প্রোটন এবং ইলেকট্রনের সমান। তো এটা কীভাবে আর কি সেটা আমি বোঝাই দিচ্ছি। এখানে দেখো বিষয়টা মূলত একটা নিউট্রনকে ভেঙে, অর্থাৎ এই সবল নিউক্লিয় বলের সমান বল প্রয়োগ করে আমি যদি নিউট্রনকে ভাঙি, মূলত একটা এই যে প্রোটন এবং একটা এই যে মেসন কণা, ঠিক আছে, এটা যদি আমরা পাই মেসন নিয়ে কাজ করতেছি, পাই মেসন তৈরি হয়। এবং এই পাই মেসনটা হচ্ছে খুবই অস্থায়ী একটা কণা। আমরা জানি মেসন হচ্ছে একটা অস্থায়ী কণা। তো অস্থায়ী কণাটা ভেঙে যে একটা ইলেকট্রন এবং একটা নিউট্রিনো কণা তৈরি করে। ঠিক আছে, নিউট্রিনো তোমরা হচ্ছে গুণগত রসায়নে অন্যান্য বিষয় শিখছো, আমি জানি ভালো করে। তো আপাতত এই কয়েকটা এক্সট্রা কথা আছে যেগুলো ভার্সিটির জন্য দরকার, এই জন্য আমি ফার্স্ট অফ অল এই জিনিসগুলো একটু দিয়ে দিচ্ছি, তারপরে আমরা মেইন শাখায় চলে আসতেছি। ঠিক আছে, তা যেটার কথা বলতেছি এই যে বলতেছি যে নিউট্রনটা ভাঙলে প্রধানত মূলত প্রোটন এবং একটা বলতেছি যে অস্থায়ী কণিকা পাই মেসন তৈরি হলো। তো পাই মেসনটা অস্থায়ী কণিকা, সো এইটা অলরেডি আবার ভেঙে যায় একটা ইলেকট্রন এবং একটা হচ্ছে নিউট্রিনো তৈরি করে। ঠিক আছে, নিউট্রিনো যেহেতু একটা অস্থায়ী কণিকা, তো স্থান ত্যাগ করে। অর্থাৎ সহজ ভাষায় ওখানে যদি দুইটা কি থাকে, একটা প্রোটন থাকে এবং একটা ইলেকট্রন থাকে, দুইটাই থাকতেছে না, এইটা তো ভেঙে এই দুইটা তৈরি হয়ে এটাও স্থান ত্যাগ করবে, মাথায় রাখবা। তো এগুলোর এইটুকু ব্যাখ্যা না, মূলত হচ্ছে এর এখনও বহু ব্যাখ্যা আছে। ঠিক আছে, আমি জাস্ট একেবারে সংক্ষিপ্ত রূপটুকু তোমার দেখাচ্ছি। ঠিক আছে, এটা স্থান যদি ত্যাগ করে, তাহলে দেখো এখন যদি আমি হিসাব করি যে উভয় পাশে চার্জ যদি হিসাব করি, চার্জের আমরা জানি যে কোনো একটা সমীকরণ লিখলে উভয় পাশে ভর, ঠিক আছে, উভয় পাশে কিন্তু ভর এবং চার্জ দুইটা কিন্তু সমান থাকবে, মানে চার্জ এবং ভর দুইটা কিন্তু কোনো একটা সমীকরণের উভয় পাশে সমতা থাকবে। তো এইভাবে যদি আমি সমতা করি, তখন আমরা দেখতেছি যে হচ্ছে আমরা জানি যে নিউটন কিছুক্ষণ আগেই করছি যে হচ্ছে এখানে কোয়ার্ক কণিকা, নিউটনের চার্জ হচ্ছে 0, প্রোটনের চার্জ হচ্ছে +1। তাহলে আমি যদি দুই পাশে এইখানেও যদি 0 করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই ইলেকট্রন চার্জ -1 হইতে হবে। ঠিক আছে, তো এই মেসন থিওরি থেকে আসলে মনে রাখবো যে হচ্ছে কোথা দিয়ে কোনটা আসলো। ঠিক আছে, এবং কোনটার কোয়ার্ক নাই, আমি বলেছিলাম প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আমি কোয়ার্ক কণিকা পাবো, মাথায় রাখতে হবে। তো এখানে কি কোশ্চেন এক্সট্রা পাইলাম, এক্সট্রা হচ্ছে এইটা, একটা নিউট্রনকে ভাঙলে কিন্তু আসলে এভাবেই, মানে এই দুইটা হচ্ছে স্থায়ী কণিকা, আসলে প্রোটন এবং একটা ইলেকট্রন পাবো। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু এই যে সমীকরণটা, এটা কিন্তু আসলে একটা চার্জ এবং ভরের সমতা অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে অনেক কিছু জানছি আমরা, কোয়ার্ক কণিকা কয় প্রকার। ঠিক আছে, আর এখানে তো স্থায়ী কণিকা অস্থায়ী কণিকা অনেক কিছু শিখছি। এখন আমরা যেটা শিখবো অনেক গুরুত্বপূর্ণ একটা ছক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ছক শিখবো। এটা হচ্ছে আমাদের হাজারিন আখতারের বইতে 3টা জিনিস দেওয়া আছে। আমি সবগুলো তথ্য আর কি সবগুলো বই থেকে এক জায়গায় করছি। এখানে দেখো, ফার্স্ট অফ অল এখানে আমি বিভিন্ন কণিকাগুলোর নাম লিখছি। নেক্সট হচ্ছে আবিষ্কারক এবং সাথে কে নামকরণ করছে, ঠিক আছে, সেইটা হচ্ছে এখানে লিখছি। নেক্সট হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক চার্জ এবং প্রকৃত ভর এবং প্রকৃত চার্জ। তো চলো এটা নিয়ে পড়বো এবার। তা আমি যেটা বলতেছি, আমরা জানি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং প্রোটনকে কিন্তু H+ দিয়ে রাখা হয় আসলে। ঠিক আছে, এটাতে চিহ্ন H+।
তো এখন দেখো, এবং এরপরে যদি ইলেকট্রনের থেকে আমরা শুরু করি আর কি। তো ইলেকট্রন আবিষ্কার করেন কে? স্যার জে জে থমসন। স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে, মনে রাখবো, ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেন, এবং ইলেকট্রনটার নামকরণ করেন কে? জে স্টোনি। ঠিক আছে, ইলেকট্রন নামকরণ করেন স্টোনি। আর ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে স্যার জে জে থমসন। ঠিক আছে, স্যার জে জে থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আপেক্ষিক ভর। এই আপেক্ষিক ভর বা আপেক্ষিক পারমাণবিক মানে আপেক্ষিক ভর যেটা, এই জিনিসটা আসলে এটা এখানে আমি যে মানগুলো দিয়েছি এগুলো হচ্ছে এএমইউ এককে আর কি, এএমইউ এককে, যার অপর নাম হচ্ছে ডাল্টন। ঠিক আছে, তো হোয়াট ইজ এএমইউ? আসলে এএমইউ মানে আমরা, এটা হচ্ছে অনেকে তোমরা আগে থেকে জানছো যে এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, পারমাণবিক ভর একক। হ্যাঁ, অ্যাটমিক ম্যাস ইউনিট। এখন অ্যাটমিক ম্যাস ইউনিট এক, আর এইটা কিন্তু মূলত হচ্ছে এএমইউটা কোথা দিয়ে আসতেছে? এএমইউটা মূলত আসলে এই যে কোনো কিছুর ভর নির্ণয়ের ক্ষেত্রে তিনটা স্কেল প্রচলিত ছিল। কি কি? আমরা ফার্স্ট অফ অল জানি যে স্কেলের ভিতরে একটা ফার্স্টে চলতে হচ্ছে হাইড্রোজেন স্কেল। ঠিক আছে, হাইড্রোজেন স্কেল। তো হাইড্রোজেন স্কেল চললো কিছুদিন, এবং তারপরে মূলত হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভরটাকে আমি আপেক্ষিক, যেহেতু আমি এখানে বলছি যে আপেক্ষিক, মানে একেবারে অ্যাকচুয়াল ভরটা তার পাচ্ছি মানে বলতেছি কোনো কিছুর সাথে তুলনা করে। তো এখানে যদি হাইড্রোজেন পরমাণুর ভরের সাথে আমরা তুলনা করে যে স্কেল বানানো হচ্ছে সেটাকে আমরা বলি হাইড্রোজেন স্কেল। এরপরে আসে অক্সিজেন স্কেল ছিল, অক্সিজেন পরমাণুর ভরটাকে তুলনা করে। আর এখন মনে রাখবো আইইউপ্যাকের নিয়ম অনুসারে এখন যেটা ব্যবহার হয় কার্বন স্কেল অনুসারে এই এএমইউটা ব্যবহার করা হয়, অ্যাটমিক ম্যাস ইউনিটটা। ঠিক আছে, কি এটা আসলে এই এক এএমইউ সমান হচ্ছে কি? আমরা জানি যে কার্বনের যে আইসোটোপগুলো আছে তার ভিতরে কার্বন 12 আইসোটোপের, ঠিক আছে, কার্বন 12 অংশ আইসোটোপের 1/12 অংশের ভর, এটা হচ্ছে এএমইউ। এবং তার মানটা কত? 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এবং এই যে ভরটা, এটা কিন্তু একটা হাইড্রোজেনের ভরের সমান প্রায়, এবং এটাকে বলা হয় ডাল্টন। ঠিক আছে, মনে রাখবো, এই ডাল্টন মানে প্রথমে আসলে হাইড্রোজেন স্কেল অনুসারে চালু ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ডাল্টন, এক ডাল্টন হয়। ঠিক আছে, অর্থাৎ তোমাকে যদি এরকমভাবে এএমইউ, যেটা এক এএমইউ সমান সমান এক ডাল্টন, এটা মাথায় রাখবো। মানটা কত? 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। কেজিতে যদি বলি তাহলে 27। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে মানে এটা এই ছিল হচ্ছে এখানকার আপেক্ষিক ভর নিয়ে। আসলে এখন আপেক্ষিক ভর কত এখানে পরপর দেওয়া আছে 5.488 ইন্টু 10⁻4 এএমইউ। তারপর প্রোটনের ক্ষেত্রে 1.00757। ঠিক আছে, আর এখানে হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে 1.0089। আচ্ছা, এরপরে দুইটা অস্থায়ী কণিকা কিন্তু তোমাকে আমি দিয়েছি, যে হচ্ছে একটা হচ্ছে মেসন এবং একটা পজিট্রন। ঠিক আছে, পজিট্রন। তো আমরা প্রথমে তো স্থায়ী কণিকাগুলো পড়ে আসি, তারপরে এখানে আসতেছে আর কি। তো এরপরে আপেক্ষিক চার্জ, ওই যে দেখো কিছুক্ষণ আগে আমরা কিন্তু এই যে একটা তুলনা করে চার্জ বের করছি। ঠিক আছে, এখানে এই যে এখানে এগুলোকে বের করছি মূলত কোয়ার্ক কণিকা অনুসারে, অর্থাৎ একটা তুলনা করে চার্জ বের করছি যে এর চার্জ হচ্ছে পজিটিভ, এর চার্জ হচ্ছে মানে শূন্য। তো এগুলো তুলনা করে বের করা না, এই কারণে এটাকে বলতেছে আপেক্ষিক চার্জ। মাইনাস, ইলেকট্রনের ক্ষেত্রে -1, প্রোটনের ক্ষেত্রে +1, এর ক্ষেত্রে 0। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রকৃত ভর। আচ্ছা, প্রকৃত ভর। ঠিক আছে, ইলেকট্রনে এখানে পড়লাম আপেক্ষিক ভর, অর্থাৎ হাইড্রোজেন। নিউট্রিনো কি স্থায়ী? একজন কোশ্চেন করছে, না অবশ্যই না। আমি তো বললাম যে নিউট্রিনো হচ্ছে একটা অস্থায়ী কণিকা। ঠিক আছে, আর এই অস্থায়ী কণিকা বলে এটা স্থান ত্যাগ করে, এখানে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে যেটা বলতেছি হচ্ছে প্রকৃত ভরটা আসলে আমরা মাথায় রাখবো। ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, যেটাকে হচ্ছে কেজিতে যদি লিখি তাহলে -31 কেজিতে আসবে, -31 কেজি। ঠিক আছে, কিন্তু তোমাদের হচ্ছে বইতে আসলে আমরা যদি হচ্ছে প্রোটনের ভরটা দেখি আর কি, -1.673 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, আর নিউট্রনের ক্ষেত্রে 1.675। পরিবর্তন কি বলতো, এখানে প্রোটনে আছে খালি 3 আর এখানে আছে খালি 5, বাকি দুইটাই কিন্তু সেম। তো এই প্রোটনের সাথে তুলনা করে ইলেকট্রনের আবার আর একটা ভর দেওয়া আছে,
তোমরা জানো, সেটা হচ্ছে মনে রাখবো 1 বাই প্রোটনের ভরের তুলনায় 1/1836, অথবা যদি 37 থাকে সেটাও অ্যান্সার হবে 1836 অথবা 1837 প্রোটনের তুলনায়, অর্থাৎ প্রোটনের ভরের তুলনায়, এই যে তাই লিখছি এখানে কিন্তু, ঠিক আছে, P × 1/1836। তো এটাকে বলতেছে হচ্ছে প্রকৃত ভর ইলেকট্রনের প্রকৃত ভর। আচ্ছা, তাহলে এইখানে আর পার্থক্যটুকু আমরা বললাম। আচ্ছা, 1840 থাকলেও তোমার সেটা অ্যান্সার হবে, ঠিক আছে। হ্যাঁ, 1800, একজন বলছে 1840, হ্যাঁ, আর একটা ইস্যু হচ্ছে 1840, আর তোমাদের বইতে দেখা হচ্ছে 1837 আছে, ঠিক আছে। যেটা মানে মেন কথা মনে রাখো যে এরকম একটা সংকেত আছে, এটা মাথায় রাখবা, মানে সংকেত বলতেছে এরকম একটা ক্যালকুলেশন আছে। আসলে এক এক বইতে এক এক রকম দেওয়া থাকে, এই জন্য হচ্ছে বিষয়টা অন্যরকম ঝামেলা হয়। তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত চার্জ নিয়ে। আসলে তাহলে প্রকৃত চার্জ, আমরা কিছুক্ষণ আগে আপেক্ষিক চার্জ নিয়ে বলছি, প্রকৃত চার্জটা আসলে নির্ণয় করে কেমনে। তো মাথায় রাখবা, প্রকৃত চার্জ মানে আমরা মূলত 1 মোল ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই, আমরা জানি যে 1 মোলে কয়টা পরমাণু বা থাকে, সেটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই না। এইটা থেকে মানটা আসছে কিন্তু এইটা থেকে 1 আমরা জানি যে 1 মোল ইলেকট্রনের চার্জ, তোমরা তড়িৎ রসায়ন অধ্যায়টা করছো অনেকে, তো তোমরা জানো যে 1 মোল ইলেকট্রনের চার্জ কত, 96,500 কুলম্ব, তাই না। আর যদি আমরা যদি অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা বসাই তাহলে কত আসে, 6.022 × 10⁻23t। তো এই দুইটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে এখানে মান কত আসে, -1.6 × 10⁻19 কুলম্ব, ঠিক আছে, 19 কুলম্ব। এখন খালি এই কুলম্ব এককে পড়লেই কিন্তু হবে না, ঠিক আছে। অন্য ক্ষেত্রে তোমরা দেখবে কুলম্ব এককে বিভিন্ন ভার্সিটি কোশ্চেনে দেখবে খালি কুলম্ব এককে কিন্তু ইলেকট্রনের চার্জটা পড়লে হবে না, আমাদের পড়তে হবে এখনও দুইটা এককে, কি ইএমইউ এবং ইএসইউ এককে। তো এখানে দেখো ইএমইউ থেকে আমরা একটা ছোট্ট এখান থেকে একটা মনে রাখবো, মানে সমীকরণ মনে রাখবো যে 10 কুলম্ব = 1 ইএমইউ, 10 কুলম্ব = 1 ইএমইউ। তাহলে দেখো এখানে আমি যদি তাহলে এই যে -1.6 × 10⁻19 রে এটা যদি 10 দিয়ে ভাগ দিই, 10 দিয়ে ভাগ দেওয়া মানে কি এখানে খালি চেঞ্জটুকু হবে, ঠিক আছে। অর্থাৎ 10 দিয়ে যদি ভাগ দিই সেটাও একটা মাইনাস হয়ে যাবে, তো সেই হিসাবে -20 ইএমইউ, ঠিক আছে। আবার 1 ইএমইউ সমান কি বলতেছে, 1 ইএমইউ সমান যে 3 × 10⁻10 ইএসইউ। ইএমইউ এর ফুল মিনিং কি, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইএসইউ এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এখানে ইএমইউ যেটা বলতেছি এবং তার সাথে তাহলে 1.6 এর সাথে যদি আমি 3 গুণ করে দিই, ঠিক আছে, 3 গুণ করে দিই, তো তুমি এমনিতেই বুঝতে পারো। দেখো এখানে যদি আমি হিসাব করি, মনে করো তুমি হচ্ছে মুখে হিসাব করবা, -1.66 পরে অবশ্য অনেক কিছুই থাকে, ঠিক আছে। আমি যদি এখানে -1.6 এর সাথে 3 গুণ করি তাহলে আমার এই মানটা আসে -4.8 ঠিক আছে। আমরা জানি কত 316 কত, ঠিক আছে, আমরা জানি না। এখানে যদি 16 দিয়ে আমি 316 গুণ করি, 348 এরকম আসে না, 348, তাহলে এখানে দশমিক কত অঙ্কের উপর, 1 অঙ্কের উপরে, তাহলে সেই হিসাবে হচ্ছে আমরা 4.8, তাই না। এবং এখানে আছে হচ্ছে তোমার এখানে ছিল 10⁻10, এখানে আছে -20, তাহলে আমি যদি হিসাব করি তাহলে কি বিয়োগ হয়ে যাবে। আমরা জানি যে হচ্ছে যদি গুণে মূল দুইটা একই থাকে তাহলে পাওয়ার দুইটা হচ্ছে হয়ে যাবে, যোগ হয়, তাহলে যোগ হলে এখানে হচ্ছে -20 আসে আর এখানে 10 আসে, ঠিক আছে। তাহলে সেই হিসাবে -10 আসে কিন্তু, ঠিক আছে। এই চিহ্নগুলো একটু খেয়াল রাখবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে প্রকৃত চার্জ জানলাম আমরা, তারপরেও জানলাম হচ্ছে ইএমই এককে, ইএসই এককে। আচ্ছা, প্রোটনের ক্ষেত্রে খালি চেঞ্জটুকু কী হবে বলো তো, এই মাইনাসের জায়গায় খালি প্লাস, সেম টু সেমই থাকবে মাইনাসের ক্ষেত্রে প্লাস, এবং নিউট্রনের ক্ষেত্রে কোনো নিউট্রন হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল, তাই তো, সেই হিসাবে এর কোনো চার্জ নাই। এবং একটা জিনিস বলে দেওয়া হয় না, সেটা হচ্ছে এই যে প্রোটনের ক্ষেত্রে মনে রাখবা যে হচ্ছে আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড, তবে কোনো জায়গায় হচ্ছে রাদারফোর্ড আবিষ্কার প্লাস নামকরণ, ঠিক আছে, রাদারফোর্ড আবিষ্কার প্লাস নামকরণ। তবে যদি তোমার কোনো কোশ্চেনে মনে করো নাই, রাদারফোর্ড নাই, কিন্তু সেখানে দেখলে গোল্ডস্টেইন নামক নাম আছে, ঠিক আছে, সেটাও কিন্তু অ্যান্সার, তাহলে সেইখানটায় সেটা অ্যান্সার দিয়ে আসবা, ঠিক আছে। গোল্ডস্টেইন, ঠিক আছে, এটা মতবাদ আছে, মানে দুইজনে মতপার্থক্য আছে আর কি, ঠিক আছে। তো মনে রাখবা যে হচ্ছে যদি রাদারফোর্ড না থাকে অপশানে তখন গোল্ডস্টেইন দিবা, ঠিক আছে, গোল্ডস্টেইন দিবা। আচ্ছা, নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক, ঠিক আছে, জেমস চ্যাডউইক। এরপরে দুইটা অস্থায়ী কণিকার এরকমভাবে ভর আমি পড়তে বলছি, সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে মেসন,
মেসন আবার দুই প্রকার, মিউ মেসন আর পাই মেসন, ঠিক আছে, মিউ মেসন এবং পাই মেসন। এবং এইটা হচ্ছে কি ওই যে কিছুক্ষণ আগেই বললাম ইউকা আর মেসন তত্ত্ব, তো এখান থেকেই মানে মূলত হচ্ছে আবিষ্কার করেনি হচ্ছে ইউকা এবং নামকরণ করেনি তিনি। এখন কথা হচ্ছে এই যে এর ভর, আমরা যদি আপেক্ষিক ভরটা হিসাব করি, তো অ্যাকচুয়ালি আচ্ছা দুইটাই থাকবে না, ঠিক আছে। এখানে তো একজন কোশ্চেন করছে যে প্রোটনের ক্ষেত্রে রাদারফোর্ড এবং গোল্ড, দুইটা থাকলে আমি তো বলেছি রাদারফোর্ডটা অবশ্যই দিবা, ঠিক আছে, রাদারফোর্ডটা অবশ্যই দিবা, আগে দিবা। তবে আমি বলেছি রাদারফোর্ড না থাকলে তখন গোল্ডস্টেইন দিবা, ঠিক আছে। আচ্ছা এবার যেটা বলতেছি যে হচ্ছে মেসনের ক্ষেত্রে আপেক্ষিক ভরটা যদি আমি দেখি, তাহলে এখানে মূলত দেখো এখানে আমি লিখে দিয়েছি যে ইলেকট্রনের ভরের সাথে তুলনা করছে এখানে। তো ইলেকট্রনের ভরের তুলনায় পাই মেসন হচ্ছে 275 গুণ, ঠিক আছে, আর মিউ মেসন হচ্ছে 210 গুণ। এটা একটু মাথায় রাখবো, আপেক্ষিক ভরের সাথে ইলেকট্রনের ভরের সাথে তুলনা করতেছি আমরা এখানে। আচ্ছা এরপরে আপেক্ষিক চার্জ, এক্ষেত্রে পাই মেসন মিউ মেসন এগুলো নিয়ে এখনও অনেক পড়ালেখা আছে, সেখানে যে দেখি যদি আপেক্ষিক চার্জ মনে রাখবো প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, আবার নিউট্রালও হইতে পারে। এদের ভর এবং প্রকৃত চার্জ পড়া লাগবে না, পড়া লাগবে কোনটা আমি দেখি, সেটা হচ্ছে পজিট্রন। দেখো পজিট্রন, তো পজিট্রন নিয়ে ভয় করার কিছু নেই, এখানে লেখা আছে দেখো ই প্লাস মানে কি, তুমি এই যে এই লাইনে যে কটা জিনিস পড়ছো, ঠিক আছে, সবগুলোই এই লাইন বরাবর আসবে, খালি যেখানে মানে যেখানে হচ্ছে মাইনাস আছে সেখানে প্লাস হবে, আমরা এখানে লিখতে বলেছি সেখানে মাইনাস আছে সেখানে খালি প্লাস হবে, ঠিক আছে, যেখানে মাইনাস আছে সেখানে খালি প্লাস হবে, অর্থাৎ আমি মাইনাস তো দুই জায়গায় হবে, চার্জগুলো খালি পজিটিভ মনে রাখবা। পজিট্রন মানে হচ্ছে ইলেকট্রন বলতেছি, আর এখানে বলতেছি পজিট্রন, এবং নামকরণ করেন মানে এখানে আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী হেন্ডারসন। এবং দেখো সবগুলো সেম টু সেম, খালি চেঞ্জ কোথায়, চেঞ্জ হচ্ছে এখানে মাইনাস এখানে সেটা প্লাস, এই হলো ছিল চেঞ্জ। তো এরপরে আর একটা বেসিক জিনিসে যাব আমরা, বেসিক জিনিসের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা তোমরা ক্লাস 9-10 ইজিলি করছো। আচ্ছা এরপরে তোমরা 9-10 ইজিলি করছো যেটা, এইটা আমাকে তোমরা নিজেরা একটা অ্যান্সার করে দাও যে কি এখানে কয়টা ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। আমরা এইটা আবার কিন্তু ভার্সিটিতে আবার এই পড়ে, ঠিক আছে, এটা কিন্তু ভার্সিটিতে পড়ে, একেবারে ছোটো 9-10-এর জিনিস হইলেও। তা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই নিচের দিকে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা, উপরে থাকে হচ্ছে ভর সংখ্যা, আর ভর সংখ্যা মানে একটা পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা, আর এইখানে আর নিচের দিকে থাকে। আচ্ছা তাহলে এইখানে তোমরা নিজেরা কমেন্ট করতে থাকো, একটু নিজেরা কমেন্ট করতে থাকো এখানে প্রোটন কয়টা। প্রোটন হচ্ছে যেহেতু এই নিচের দিকে আমার পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, তা যে কটা পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর যে কটা মানে প্রোটন থাকে সেই কটা ইলেকট্রন থাকে। গুড, লিখছে অনেকে। আর নিউট্রন হচ্ছে 14টা। আচ্ছা এইবার যদি আমি এইখানে আসি, তাহলে এইখানে এবার আমার কয়তো বলো তো, অক্সিজেন 2- এখানে দিয়েছে, আর নিচে 8 এবং এখানে 16, তাহলে এইখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন কয়, এটা একটু বলে ফেলো, ঠিক আছে। একজন বলছে হচ্ছে 10টা ইলেকট্রন, গুড, খুব ভালো কথা। প্রোটন আমরা একটু বেসিক জিনিসটাই একবার একটু ঝালাই দিয়েছি, প্রোটন প্রোটন হচ্ছে 8টা আর নিউট্রন হচ্ছে 8টা, ঠিক আছে। আচ্ছা একজন বলল 13টা, আচ্ছা নিশ্চিত এটার কথা বলছিল। আচ্ছা যেটার কথা বলতেছিলাম, এইখানে ইলেকট্রনটা তোমরা পারছো আমি বুঝতেছি, এখানে দেখো কি বিষয়টা কি হবে, এইখানে নিচেরটাই আমরা লিখে দেব, ঠিক আছে, মানে প্রোটন সংখ্যা মানে এখানে পারমাণবিক সংখ্যা। আর যদি মনে রাখবো যে ইলেকট্রন এই যে 2- মানে সে কি ইলেকট্রনটা আর দুইটা কারো কাছ থেকে ধার নিয়েছে বা কারো কাছ থেকে নিয়েছে সে, ঠিক আছে, সেই দুইটাও কিন্তু আবার যোগ করে ফেলবো, ঠিক আছে, যোগ করে ফেলবো যে হচ্ছে তার কারণে কিন্তু এখানে 10টা হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কী বলবো, এক্ষেত্রে কয়টা থাকবে, এক্ষেত্রে কয়টা থাকবে, ইলেকট্রন থাকবে কয়টা বলো তো, আগে আমরা নিশ্চয়, হ্যাঁ 10টা, 10টা, প্রোটন থাকবে হচ্ছে 12টা, আর নিউট্রনও থাকবে হলো 12টা। খুব ভালো কথা, এটা আমরা পেরে ফেললাম। এখন তুমি আমাকে এইখানে বলো, আমরা অনেকগুলো যৌগমূলক পড়ছি, সালফেট আয়নের ক্ষেত্রে আমি যদি বলি সালফেট আয়নের ক্ষেত্রে ইলেকট্রন কতটি থাকবে, সালফেট আয়নের ক্ষেত্রে ইলেকট্রন কতটি থাকবে, এখন যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো বলো তো। তোমরা অনেকে হিসাব করতে থাকো, হাতে হাতে হিসাব করতে থাকো, আর আমরা এখানে করতে থাকি। এইখানে দেখো কি কি আসে, তো এখানে সালফেট, আমরা জানি সালফারের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা, আমরা সবগুলোর ইলেকট্রন সংখ্যা আলাদা আলাদা করে হিসাব করব। তো যেহেতু হচ্ছে 16, তাহলে তার ইলেকট্রন সংখ্যা থাকবেও 16, ঠিক আছে। আর এইবার যদি হিসাব করি দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা কত, অক্সিজেনের 8, তাই না, তাহলে সেই 8-এর সাথে এখানে 4টা অক্সিজেন আছে, সো এখানে আমরা হচ্ছে গুণ করে দিলাম।
এবং সাথে সাথে এক্সট্রা এখনও দেখো মাথাতে ও কারক থেকে 2টা ইলেকট্রন কি নিয়েছে, ধার নিয়েছে, তাই না? সে এখনও ধার নিয়েছে। তো সেই হিসাবে তা আমরা ওরটাকে আমরা যোগ করে দিব। তাহলে এবার কত হয়, 4 এখানে 32, তারপরে এখানে এইটা যোগ করলে যা হবে তাই, ঠিক আছে? 32 আর 2 34 আসে, তাহলে 50। গুড, 50 আসে, ঠিক আছে। আচ্ছা, প্রোটন কয়টা থাকবে? প্রোটন কয়টা থাকবে তাহলে ইজিলি দেখে দেখেই বলে, প্রোটন কয়টা থাকবে? প্রোটন কয়টা থাকতে পারে? 48। প্রোটন থাকবে 48টা, কারণ এই 2টা যে এক্সট্রা হচ্ছে 2টা যোগ হবে না, 48টা, ঠিক আছে। এবার এটা কিন্তু এমনি এখন পারতেছো মানে অনেক। তা আমরা হচ্ছে মূলত হচ্ছে ইলেকট্রন এবং হচ্ছে প্রোটনটা হিসাব করলাম। আমরা যদি একইভাবে যদি নিউট্রনটাও হিসাব করি তাহলে কিন্তু এই ভর সংখ্যা দিয়ে প্রত্যেকটারই আসলে বিয়োগ বিয়োগ দিয়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ সালফারের ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা জানি যে 32, তাহলে তার সাথে যদি আমি হলো মানে 16 বিয়োগ দিই আর কি, ঠিক আছে। অর্থাৎ 16টা থাকতেছে আমার হচ্ছে কি, 16টা থাকতেছে হচ্ছে আমার দেখতেছে হচ্ছে নিউট্রন সালফারের ক্ষেত্রে। আবার অক্সিজেনের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে 8 গুণ 4, ঠিক আছে। অর্থাৎ সেখানেও দেখতেছে 48টা। এইভাবে কিন্তু আবার হিসাব করে ফেলতে হবে। এটা মূলত এখন খুব ভালোভাবে হচ্ছে, মূলত ঝামেলা হয়ে যায় ভার্সিটির সময়। ওই তখন চিন্তা এত পরিমাণ প্রেশার থাকে আর অপশানগুলো যেভাবে করে দেওয়া থাকে তখন মানে ঝামেলা। তোমরা এই হিসাব তখন একটু চিন্তা যেন তখনও ঠিক থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবো। আচ্ছা, ঠিক একইভাবে তোমরা কার্বনেটটা বের করে আমার গ্রুপে হচ্ছে সেন্ড করবা একবার, ঠিক আছে। কার্বনেটটা নাকি এখনই করে নেওয়া যাক? কার্বনেটটা বলো তো, কার্বনেটটা কী কী হবে? ভাই 56। ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু এরকম আচ্ছা হ্যাঁ, তুমি মনে হয় আগেতে হিসাব করে ফেলতেছো। আচ্ছা, এইখানে কিন্তু আমি এমন করিনি। একজন আমাকে বললো যে হচ্ছে যে প্রোটন 48টা মানেই হচ্ছে নিউট্রন 48টা থাকবে, এমন কিন্তু আমি করিনি। এটা অন্যান্য সবগুলো পরমাণুর ক্ষেত্রে এমন খাটবে এমন না, ঠিক আছে। এই পরমাণুর ক্ষেত্রে 48 48 কেটে গেছে, এরকম সিঙ্গেলভাবে করে আসতে হবে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু না যে হচ্ছে প্রোটন 48টা থাকবে মানে এখানেও 48টা থাকবে এমন না। আমরা প্রত্যেকটার ক্ষেত্রে বিয়োগ করে আসছি, ঠিক আছে, বিয়োগ করে আসছি তারপরে। আচ্ছা, এইখানে মনে হয় তোমরা অলরেডি হিসাব করে ফেলছো, আমি দেখছি যে এখানে মূলত হচ্ছে কয়টা আছে ইলেকট্রন। তাহলে আমরা জানি যে কার্বনের ক্ষেত্রে কয়টা থাকে, 6, তাই না? আর এখানে হচ্ছে 8 গুণ 3 এবং তার সাথে হচ্ছে 2টা ইলেকট্রন যদি যোগ করি তাহলে 3 8 24, 24। আর এখানে তাহলে মোট হচ্ছে কয়টা, একজন আমাকে দেখলাম 36টা লিখলো, কী হিসাবে? আমাকে একজন মনে দেখলাম আমি এখানে যে 36টা লিখছো, একজন 36। আচ্ছা, এটা কিভাবে? আমি বলেছি কার্বনেট, ঠিক আছে, কার্বনেট কিন্তু CO3 2-, তাহলে মানে আমরা জানি যে কার্বনের ক্ষেত্রে কয়টা হয়, কার্বনের তো হচ্ছে 6টা। মানে আমরা জানি না পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 আর এর ভর সংখ্যাও কত, ভর সংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা জাস্ট ওটা ভর সংখ্যার বিষয়ে যাচ্ছি না, আমরা তো কার্বনের যদি পরমাণু যদি হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি 6 হয় তাহলে তার ইলেকট্রনটাও 6 হবে, ঠিক আছে। একজন লিখছে 36, ওটা হবে না, ঠিক আছে, এটা একটু খেয়াল করে রাখা, 32টা হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি প্রোটনের কথা চিন্তা করি তাহলে ওই সেই একই জিনিস, এইখান থেকে এই +2টা আসবে না আর কি। অর্থাৎ আমি 3 8 24 আর 6, ঠিক আছে, 30। আর নিউট্রন কয়টা আসবে? তো এইখানেও কিন্তু এইখানেও যদি মিল গেছে, ঠিক আছে, এইখানেও দেখো এইখানেও কিন্তু 30 আসবে, নিউট্রন সংখ্যাটাও 30 আসবে। কিভাবে? তো এইখানেও ঠিক একইভাবে এইখানে দেখতেছি আমরা কার্বনের ক্ষেত্রে নিউট্রন হচ্ছে 6টা আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে একটা, অক্সিজেনের ক্ষেত্রে নিউট্রন হচ্ছে 8টা, তাহলে তার সাথে যদি 3 গুণ দেয় তাহলে সেটাও 30। তো এরকমভাবে তোমাদের অনেকগুলো যৌগমূলক মানে তোমার শীট দিয়েছে, তো শীটের ক্ষেত্রে নিজে নিজে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে, নিজে নিজে একবারে একটা দুইটা অন্তত জীবনে একবার প্র্যাকটিস করে রাখো। একজন করলে হচ্ছে NaCl দিয়ে আলাদা আলাদা করতে হবে, NaCl দিয়ে, হ্যাঁ আলাদা আলাদা। যখন কোনো মানে আমি যদিও যৌগে আসিনি, যৌগের ক্ষেত্রে আলাদা আলাদা আসতে হবে, ঠিক আছে। আমি যৌগ নিয়ে একটা দিয়েছি, আমি যৌগ নিয়ে আলাদা আলাদা আসতে হবে, ঠিক আছে। যৌগ নিয়ে আলাদা আলাদা আসতে হবে বলতে বিষয়টা কি, তুমি যদি আলাদা আলাদা বলতে এরকম না, দেখো তুমি আবার যদি আমরা চিন্তা করি তখন কি আসে Na+, মানে আলাদা আলাদা নিয়ে করলেও যা হবে এই একই রকম। তোমার মাথাটা খালি একবার চিন্তা করবা, ক্লোরাইডের ক্ষেত্রে মাইনাস যদি এরকম হয়, অর্থাৎ সোডিয়াম তার একটা ইলেকট্রন কি তাকে দান করছে কিন্তু, ঠিক আছে। তুমি যদি আলাদা আলাদা করে হিসাব করো সেক্ষেত্রেও হবে,
দেখেন এখানে যদি সোডিয়াম ক্লোরাইড যদি চিন্তা করি তাহলে সেখানেও মনে করো কয়টা ইলেকট্রন থাকতেছে, কয়টা প্রোটন থাকতেছে, কয়টা নিউট্রন থাকতেছে, এটা একটু ক্যালকুলেট করবে এভাবে আলাদা আলাদা করে। ওই যে নিয়ম অনুসারে মনে করে এখানে বলছি যে হচ্ছে যদি প্লাস থাকে তাহলে সেটা হচ্ছে মাইনাস করতে হয় ইলেকট্রন এই পারমাণবিক সংখ্যা থেকে, আর যদি মাইনাস থাকে তাহলে সেই দুটো যোগ করে দিতে হয়। এখন ওটা না, এখন একটু জটিলতায় আসি। জটিলতা বলতে কি, এবার ভার্সিটির কোশ্চেনে আসি আর কি। আমি একটা ভার্সিটির কোশ্চেন দিয়েছি যে হচ্ছে মানে এই টাইপসের কোশ্চেন যে 5 মিলিগ্রাম অক্সিজেনে উপস্থিত নিউট্রন কত, নিউট্রন সংখ্যা কত এবং এদের ভর নির্ণয় করো। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এরকম বলিনি যে অক্সিজেনের ক্ষেত্রে নিউট্রন বের করে ফেলাও, ঠিক আছে? ওখানে কিন্তু ফার্স্টের অপশানে এরকম এই অনুযায়ী অপশান দেওয়া থাকে, এইটা একটু ঝামেলা করে ফেলা। আমি বলেছি 5 মিলিগ্রাম অক্সিজেনে উপস্থিত নিউট্রন সংখ্যা বের করো। আচ্ছা, এখন এইটা যদি তোমার নির্ণয় করতে হয় তাহলে তোমাকে আগে জানতে হবে আমরা যে ভর সংখ্যা পড়ি অক্সিজেনের যে আমরা ভর পড়ি, যে অক্সিজেনের কত ভর, যে বা মানে 16, অক্সিজেনের ভর হচ্ছে 16, ঠিক আছে? অক্সিজেনের ভর 16, আমরা যে এটা পড়ি এটা আসলে কিসের ভর পড়ি বলো তো? ওই সেই আমরা যেটা পড়ি মনে রাখবে, এটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, বা সহজ কথায় এটা তোমরা জানো পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে? গ্রাম এককে প্রকাশ করতেছি এই জন্যে, এই যে 16 গ্রাম, অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর বলতে 1 মোল যদি আমি অক্সিজেন নিই, ঠিক আছে? কোয়েশ্চেনটা বুঝিনি অভিজিৎ রায়, লাস্টে যেটা বললা কোয়েশ্চেনটা আমি বুঝিনি এইভাবে, NaCl দিয়ে করলে আলাদা আলাদাভাবে হবে। আচ্ছা এখানে সংখ্যাটা আমি হিসাব করে দিচ্ছি তোমাদের। দেখো এখানে দেখো কি হচ্ছে, তা আমরা যে ভরগুলা পড়ি এই যে 16, তারপর হচ্ছে এরপরে তোমাদের আমি একটা শিটও দিয়েছিলাম, বলেছিলাম যে এইখানে এই যে দেখো নিচের দিকে এখানে অনেকগুলো আণবিক ভর দেওয়া আছে বা পারমাণবিক ভর দেওয়া ছিল, এইগুলো মূলত কিন্তু পারমাণবিক ভর দেওয়া ছিল, এগুলো হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। এখানে লিখে দেখবা, লিখা দিয়েছি। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা হবে, হ্যাঁ ঠিকই বলছো। আমি যে দুইটা উদাহরণ দিয়ে ফেলেছি এটা হচ্ছে মনে করো মানে বাই চান্সে দুইটা একই রকম হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে হিসাবে, এমন না মানে এই দুইটাই হচ্ছে আমার মিল হয়ে গেছে বলে অনেকে মনে করতেছে যে যে কটা প্রোটন সংখ্যা হবে সে কটাই নিউট্রন সংখ্যা হবে, এমন কিন্তু না, ঠিক আছে? আবার বলে দিচ্ছি বারবার। আচ্ছা এইখানে দেখো তোমাদের ছক দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে হচ্ছে পারমাণবিক মানে এখানে দেখো এই যে 1 গ্রাম পারমাণবিক ভর বা 1 মোল পরমাণু, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমরা যে ভরগুলো পড়ি এই ভরগুলো কিন্তু আসলে মানে 1 মোল, অর্থাৎ আমরা বলতেছি 6.022 ইন্টু 10⁻23টি পরমাণুর ভর আমরা বলতেছি হচ্ছে যে মানে সেই এই যে গ্রাম পারমাণবিক ভর। অর্থাৎ আমরা যেটা বলতেছি, আমরা যদি বলি যে অক্সিজেনের ভর হচ্ছে 16 গ্রাম, এটা মানে হচ্ছে আমি শুধু একটা অক্সিজেনের ভর না, কিন্তু সেটা হচ্ছে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যক 1 মোলের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা কেন বলতেছি সেটার প্রয়োগ ঘটাতে হবে এখানে। দেখো আমি বলতেছি যে 5 মিলিগ্রামে অক্সিজেনে উপস্থিত নিউট্রন সংখ্যা বের করতে বলছি। তোমাকে আগে কি হিসাব করতে হবে বলো তো? তোমাকে এখানে কয়েকটা স্টেপে অঙ্ক করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে আগে বের করতে হবে যে 5 মিলিগ্রামে আসলে আমার অক্সিজেনই কতটা থাকে, অক্সিজেন কয়টি থাকে সেটা আগে বের করে ফেলতে হবে। অক্সিজেন পরমাণুর সংখ্যা কত আগে সেটা বের করতে হবে। অ্যাকচুয়ালি তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি যে হচ্ছে আমি বলেছি যে হচ্ছে এতটি পরমাণুর ভর হচ্ছে কত, 16 গ্রাম, ঠিক আছে? 16 গ্রাম, অর্থাৎ উল্টাভাবে আমরা লিখতে পারি যে আমরা যেটা লিখতেছি যে 16 গ্রাম, ঠিক আছে? 16 গ্রামে আমার পরমাণু থাকতে মানে আমার যদি মনে করো 16 গ্রামে পরমাণু থাকবে তাহলে কয়টা, অর্থাৎ অক্সিজেন পরমাণু থাকবে কয়টা, 6.022 ইন্টু 10⁻23টি, ঠিক আছে? 16 গ্রামের ভিতরে। তাহলে আমার 1 গ্রামের ভিতরে কত থাকে, আর হচ্ছে 6.022 ইন্টু 10⁻23টি, ঠিক আছে? আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে তারপরে হচ্ছে দেখো ডিভাইডেড বাই হচ্ছে 16, আর এরপরে আমরা যেটা নির্ণয় করতেছি 5 মিলিগ্রামে, তাহলে 5 মিলিগ্রাম হিসাব করতে গেলে এটা তো মিলিগ্রাম, তাহলে কিন্তু খালি এখানে 5 গ্রাম বসায় 5 দিয়ে বসাই দিলে কিন্তু হবে না। মিলিগ্রাম মানে কি, তাহলে 5 ইন্টু 10⁻³ ঠিক আছে? 10⁻³ গ্রামে, তাহলে -3 গ্রামে আমার কত হয়, অর্থাৎ আমি মিলিগ্রাম 5 মিলিগ্রাম মানে হচ্ছে কিন্তু সে 5 ইন্টু 10⁻³ তাতে 10⁻³ গ্রামে আসলো। তাহলে এইটা যদি হিসাব করি তাহলে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা আমি আর অত লিখলাম না, তারপর হচ্ছে তোমার হচ্ছে 5 ইন্টু 10⁻³ আর তারপরে হচ্ছে নিচে হচ্ছে 16, ঠিক আছে? এইটা হিসাব করে তোমার আসবে যে এখানে 5 মিলিগ্রামে কতটি অক্সিজেন পরমাণু আছে,
এবার তুমি জানো যে হচ্ছে এবার আমি এখানে একটা সম্পূর্ণ ক্যালকুলেশনের কথা বলি। ভার্সিটির কোশ্চেনের ক্ষেত্রে যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, সেখানে ক্ষেত্রে অপশানটা কীভাবে চেঞ্জ করা, আমি শুধু এইটুকুই বলতেছি। এখানে দেখো, এখানে আছে 23, সাপোজ 6.02 × 10⁻23। এখানে কত আছে তা বলো তো। তোমরা আগে প্রথম কোনো অপশান দেখার আগের থেকে ক্যালকুলেটর নিয়ে বসে যাবা না, বা কী করে হিসাব করবো এটা চিন্তা করবা না। আগে চিন্তা করবা 10⁻⁻⁴ জিনিসগুলো নিজে বিয়োগ করা শুরু করবা। এখানে দেখো 5 × 10⁻³ আছে, আর এখানে +23 আছে। তো তার থেকে বিয়োগ দাও, বিয়োগ দিয়ে তাহলে তুমি হচ্ছে কি কত পাচ্ছ, নিশ্চিত হচ্ছে পেয়ে যাবা হচ্ছে 20, তাই না? 20 পেয়ে যাবা। এবার এইখানে দেখো তোমাকে যেটা হিসাব করতে হচ্ছে, এখানে 6, আবার এখানে 5, 5 ছক কত, 30, তাই না? অর্থাৎ উপরে তোমার হচ্ছে মানে 30, আমার এখানে যে 6.022 আছে ওটা তুমি চিন্তা করে বাদ দাও। তুমি মনে করো যে ওখানে উপরে খালি 6 আছে, আর তার সাথে এখানে খালি 5 আছে, তাহলে 30। আমি যদি চিন্তা করি ওখানে হচ্ছে 30 মতো আছে এরকম, আর নিচের দিকে আছে হচ্ছে অলরেডি 16, অর্থাৎ এর ডাবল কিছু আছে। আমি চিন্তা করতেছি এর ডাবল কিছু আছে। তা ওটা ডাবল কিছু আছে, ওটা চিন্তা করার আগে তুমি আগে চিন্তা করবা অপশানে, যে অপশানে আগে কোথায় 10⁻20 আছে। আমি এইটার কথাই বলতেছি আগে। অপশানে আগে দেখবা কোনটা 10⁻20 আছে, দেখবা এইখানেই তুমি অ্যান্সার পেয়ে যাবা যে একটাই আছে 10⁻20, আর একটাই থাকবে 10⁻30, ঠিক আছে? আর একটা মানে 10⁻ চেঞ্জ থাকবে। তো সেটা দেখে তুমি এইসব হিসাব না করেই মানে আন্দাজে টিক মেরে দিতে পারবা, যেখানে মনে করো এই যে 10⁻⁻ চিন্তাটা করে। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছো। যারা বুঝতে পারবে না তারা আগ্রহ একটু বলবা, ঠিক আছে? এখন যেটা কথা বললাম, এইখানে যেটা কথা বললাম, এটা আমার বেরোলো কিন্তু হচ্ছে 5 মিলিগ্রামে কয়টা অক্সিজেন পরমাণু আছে সেইটা। কিন্তু আমি বের করতে বলেছি কি নিউট্রন সংখ্যা। তাহলে এইখানে অপশান বের করলে যে অ্যান্সারটা হবে এটাই কিন্তু আসলে অ্যান্সার না। অ্যান্সার কি, আমরা জানি যে একটা পরমাণুতে আগে নিউট্রন কয়টা থাকে তাই হিসাব করো। আমরা জানি যে অক্সিজেনের 8 আর এখানে হচ্ছে 16। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, আমরা জানি যে নিউট্রন থাকে হচ্ছে 8টা। আমরা যদি বিয়োগ করি আর কি, নিউট্রন তো বিয়োগ করে বের করতে পারি, তাই না? 8টা। তাহলে এর সাথে আমরা এখানে যে মানটা বের হবে তার সাথে কিন্তু আমি এখানে 8 গুণ করব। 8 গুণ করলে আমার অ্যাকচুয়ালি নিউট্রন সংখ্যাটা বের হবে, ঠিক আছে? নিউট্রন সংখ্যাটা বের হবে। আচ্ছা, এরপরে যেটা বলতেছি সেটা হচ্ছে দেখো, আমি এখানে বলছি যে আবার এই নিউট্রনগুলোর আবার ভর, এদের ভর নির্ণয় করো। তাহলে আবার এখানে এখন নিউট্রনের ভর তো আমি ওইভাবে জানি না, তাই এখানে একটা ধারণা দিয়েছে যে একটা নিউট্রনের ভর সমান সমান একটা হাইড্রোজেনের ভর। তা আমরা কিছুক্ষণ আগেই তোমাকে বলছি যে একটা হাইড্রোজেনের ভর 1 ডাল্টন সমান সমান আসলে 1.66 × 10⁻24 গ্রাম, -24 গ্রাম। এটা কিন্তু আমরা বলেছি ওই যে 1 AMU, ওটা কিন্তু আসলে হাইড্রোজেন পরমাণুর ভর, ঠিক আছে? তাহলে দেখো আমরা এতগুলো নিউট্রন পাইছি, এবং তার সাথে যদি আমি এইটা যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে ভর পেয়ে গেলাম, ঠিক আছে? ভর পেয়ে গেলাম। তো এই ছোট কিছুর ভিতরে আমরা অনেক কিছু শিখে ফেললাম আর কি। তোমাকে যদি বলা হয় এই যে যেটা বললাম, তোমার হচ্ছে যদি বলা হয় যে এই ধরনের কোনো কোশ্চেন, সাপোজ এইবার যদি আমি একটু মানে কঠিন করে ভাবাই আর কি, সাপোজ আমি দিচ্ছি হচ্ছে মানে ঠিক একইভাবে তুমি যদি চিন্তা করো যে তুমি এই কোশ্চেনটা একটু বাড়িতে চেষ্টা করবা, ঠিক আছে? আমি নিজেই একটা বানাচ্ছি, যেমন সাপোজ মধ্যে হচ্ছে 16 মিলিগ্রাম। তোমরা এই কোশ্চেনটা একটু বাড়িতে করবা। কার্বন ডাইঅক্সাইডে 16 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি নিউট্রন, ঠিক আছে? নিউট্রন আছে, নিউট্রন সংখ্যা কয়টি নিউট্রন সংখ্যা আছে, এবং সেখানে সাথে সাথে এবং এদের ভর নির্ণয় করো, যেখানে ওই যে একটা প্রোটন সমান সমান মানে একটা নিউট্রনের ভর সমান সমান একটা হাইড্রোজেনের ভর, ঠিক আছে? এইটা একটু এই কোশ্চেনটা আমি পরবর্তীতে ছবি দিয়ে দিব, এইটা একটু আমাকে করে গ্রুপে হচ্ছে সেন্ড করবা, কত অ্যান্সার হয় সেটা সেন্ড করবা, ঠিক আছে? কোশ্চেনটা সেন্ড করবা। তো এই ছিল প্রাথমিক দিকের কিছু কিছু কথা। এখন তোমাকে আমি কিছু মানে পড়া দিয়েছিলাম, ঠিক আছে? এখানে কিছু পড়া দিয়েছিলাম, এইটা একটু করে ফেলবা। যদিও আমি এখানে পারমাণবিক ভরগুলো আস্তে আস্তে হিসাব করা শিখাই দিব, ঠিক আছে? সেটা নেক্সট ক্লাসে আপাতত শিখাই দিবে না, আজকে আপাতত মানে বেসিক জিনিসগুলো এইটুকু থাক। আর এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা জানি যে এগুলো তো পড়লাম এতক্ষণ ধরে পরমাণুর ভিতরে কি আছে সেই সকল জিনিসগুলো, এরপরে আমরা যেটা জানবো হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার মডেল নিয়ে, ঠিক আছে? পরমাণুর বিভিন্ন
মডেল নিয়ে, দুই ধরনের মডেল তোমাদের নিয়ে আলোচনা করছে তোমাদের বইতে। যদিও হচ্ছে প্রথম থেকেই যখন হচ্ছে ইলেকট্রন প্রোটন নিয়ে আমরা জানি যে ইলেকট্রন আবিষ্কার করেন কি স্যার জে থমসন, ঠিক আছে। তো স্যার জে থমসন তিনি কিন্তু প্রথম বিশেষ মানে দেন প্লাম পুডিং মডেল, তরমুজ মডেল, ঠিক আছে, প্লাম তরমুজ মানে আবার পুডিং মডেল। এটার মানে কি? এটার মানে হচ্ছে তিনি আসলে বলতে চাচ্ছিলেন যে মানে তরমুজের ভিতরে যদি কথা চিন্তা করি, একটা তরমুজ যদি আমি এভাবে কেটে নিই, তখন দেখো তরমুজের ভিতরে এই যে মনে করো দানা থাকে না, ছোট 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 দানা থাকে, তা ওই ছোট ছোট দানাগুলোকে উনি সেটাকে ইলেকট্রন হিসেবে কল্পনা করতেছেন, ইলেকট্রন হিসেবে কল্পনা করতেছেন। আর বাকি তরমুজ এগুলো হচ্ছে ধনাত্মক চার্জের সাথে তুলনা করতেছেন। অর্থাৎ মানে থমসনের মত অনুযায়ী ছিল এমন যে পরমাণুর ভিতরে, পরমাণু এমন একটা জিনিস যার ভিতরে মনে করো ইলেকট্রনগুলো ভেসে থাকবে, এরকম ইলেকট্রনগুলো এরকমভাবে ভেসে থাকবে এবং সেগুলো ধনাত্মক চার্জের ভিতরে ভেসে থাকবে, ঠিক আছে। যেমন পুডিংয়ের কথা বলছেন, পুডিং মানে জিনিসটা বলতেছে আমি কোনো যদি কেউ পুডিং বানায় তাহলে তার ভিতরে যে কিশমিশ পুডিং বলে এটাকে অনেকে, তার ভিতরে যে কিশমিশগুলো থাকবে ওইগুলো হচ্ছে ইলেকট্রন, আর বাকি সবগুলো হচ্ছে আসলে ধনাত্মক চার্জ। এই মডেল মনে করো তার সময় বহুত প্রচলিত ছিল, থমসন মডেল, ঠিক আছে। তারপরে যখন হচ্ছে অ্যাকচুয়ালি মানে পরবর্তীতে যখন অ্যাকচুয়ালি যে ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে তিনি যখন ইলেকট্রনটা মানে সম্পূর্ণ ইলেকট্রনটা আবিষ্কার করে ফেললো এবং তারপরে ইলেকট্রনটা আবিষ্কার করার ফলে তিনি এই মতবাদ দেন, এবং তারপরে পরবর্তীতে যখন আসলে এই যে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কৃত হয়, যেমন রেডিয়াম, ঠিক আছে, থোরিয়াম, এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কৃত হয়, তখনই আসলে এই যে বিজ্ঞানী রাদারফোর্ড এসে বিভিন্ন একটা মডেল প্রদান করেন যে আসলে এই ধরনের মতবাদ আসলে না, যে এইভাবে মতবাদ, ঠিক আছে, এরকম একটা মতবাদ তিনি দেন। আর এখন যেটা চলে এটা কি বোর পরমাণু মডেল, তাই না? পরবর্তীতে কোনো বিজ্ঞানী এসে দেখা গেল ও মডেলও বাদ দিয়ে দিবে, এরকম একটা বিষয়, ঠিক আছে। যদিও প্রত্যেকটা মডেলে ত্রুটি থাকে, সেগুলো নিয়ে হচ্ছে, এগুলো কিন্তু মডেল, ঠিক আছে, যে এরকম হইতে পারে এরকম একটা জিনিস, মানে অ্যাকচুয়াল যে দেখা গেছে এরকম আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন দেখতে পাচ্ছি এমন কোনো জিনিস কিন্তু না, ঠিক আছে। তো যেটা কথা বলতেছি এই যে যখন তেজস্ক্রিয় পদার্থগুলো আবিষ্কৃত হয় তার আগে পর্যন্ত এই ধরনের মডেল নিয়েই মানে ইলেকট্রনের মানে এই পরমাণুর এই ধরনের মডেলই প্রচলিত ছিল। তো যখন এই যে তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কৃত হয়, মূলত তেজস্ক্রিয় পদার্থ থেকে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি যেমন আলফা, বিটা, গামা এই ধরনের বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তো বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটা বিশেষ পরীক্ষার মাধ্যমে, সেই পরীক্ষাটার নাম কি আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে শুরু করেন হচ্ছে একটা বিশেষ পরীক্ষার মাধ্যমে তিনি মূলত একটা বিশেষ পরবর্তীতে একটা পরমাণু মডেল দেন। তা আমরা এই আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে অনেকগুলো ডাটা আছে সেগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, অনেকগুলো ডাটা আছে সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। ফার্স্ট অফ অল আছে যে আলফা কণা কি, আমি আগের থেকেই বলেছিলাম এটা হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। এবং সাথে সাথে এই আলফা কণার গতি কত, ঠিক আছে, তোমাদের বইতে কিন্তু এর গতিটাও দিয়ে দিছে। তো গতি হচ্ছে মনে রাখবো যে 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার আলফা কণার গতি। এখন আলফা কণার পরীক্ষাতে তোমরা হচ্ছে বইতে, আমি যদি বইটা বের করি তো দেখবো যে হচ্ছে হ্যাঁ এই যে, তা আমরা যদি বইতে যদি বের করি, ঠিক আছে, বইটাতে তোমরা জানো যে এখানে তিনি কতগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন, একটা মানে বায়ুশূন্য মানে একটা বিশেষ বায়ুশূন্য বক্স নিলেন, তিনি একটা বড় বক্স নিয়ে তার ভিতরে এই যে মাঝখানে দেখো এই পাশে একটা জিঙ্ক সালফাইডের প্রলেপ দেন, জিঙ্ক সালফাইডের একটা পর্দা ব্যবহার করছেন, এবং বিভিন্ন যে তেজস্ক্রিয় রশ্মির কথা বললাম যেটা মনে করো রেডিয়াম বা থোরিয়াম, তো এইগুলো থেকে মূলত হচ্ছে কী হয় আলফা কণা নিঃসরিত হয়, ঠিক আছে। তো তেজস্ক্রিয় পদার্থ তিনি ব্যবহার করেন, মাঝখানে একটা সোনার পাত ইউজ করেন। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে তোমাকে আরও কিছু ডাটা মুখস্থ হতে হবে, যেমন এই যে সোনার পাতের পুরুত্ব কত ছিল এখানে লিখে দেওয়া আছে, দেখবো সোনার পাতের পুরুত্ব কত 0.004 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে কী আসে 4 × 10⁻⁻4 সেন্টিমিটার আসে কিন্তু, ঠিক আছে, সেন্টিমিটারে এইভাবে আসে। আবার এটা মিটারে কত আসে, তাহলে মিটারে যদি কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে 4 × 10⁻⁴ জায়গায় সেখানে চেঞ্জ হয়ে যাবে কিন্তু -6 মিটার। এটা একটু মাথায় রাখবা যে সোনার পাতের পুরুত্ব কত ছিল, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে এখন তিনি যখন হচ্ছে এইখান দিয়ে তেজস্ক্রিয় রশ্মি থেকে যখন রশ্মিগুলো নিঃসরিত হলো তখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ যে রশ্মিগুলো সেগুলোই মানে সোজাসুজি চলে যায়, এবং জিঙ্ক সালফাইডে যে পর্দায় সেখানে অনুপ্রভা সৃষ্টি করে। এই অনুপ্রভা জিনিসটা কি আসলে বলতেছে আমরা যে এই রশ্মিগুলা
তো মূলত খালি চোখে দেখতে পাবো না, তাই না? কিন্তু এইখানে মূলত এই যে জিঙ্ক সালফাইডের পর্দাটা, তারা সেই শক্তিটা মানে এদের যে তরঙ্গদৈর্ঘ্য সেটা শোষণ করবে, শোষণ করে আমাদের দৃশ্যমান যে আলো তার পরিসরে মানে তৈরি করবে, বিকিরণ করবে, এইখান থেকে আলোটা বিকিরণ করবে। তার কারণে আমরা দেখতে পাবো যে না এইখানে ওইখানে কোনো একটা কিছু আসছে, এরকম একটা জিনিস, বোঝা গেছে? এমনি ক্ষেত্রে আমরা আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি এগুলো দেখতে পাবো না, কিন্তু মূলত হচ্ছে এই জিঙ্ক সালফাইডের পর্দা সেটা শোষণ করে মূলত হচ্ছে আমাদেরকে দেখার মানে দৃশ্যমান আলো পরিসরে নিয়ে যাবে। এই জন্যে এটাকে বলতেছে হচ্ছে অনুপ্রভা। তো যাই হোক, এইখানে দেখা যাবে বেশিরভাগ ইলেকট্রনগুলা মানে সোজাসুজি চলে গেছে, 99% আলফা মানে 99% আলফা কণায় চলে যাবে সোজাসুজি। আর এবং খুব কম সংখ্যক মাত্র কয়েকটি কণা তাদের বেঁকে মানে এরকমভাবে বেঁকে, দেখো এরকমভাবে বেঁকে যাচ্ছে, তাদের গতিপথটা বেঁকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর প্রতি 20,000-এর মধ্যে একটা বিপরীত দিকে ফিরে আসবে, 20,000-এর ভিতরে একটা বিপরীত দিকে ফিরে আসবে। পরবর্তীতে কেন এইটা হইলো, তা কেন হলো সেটা সিদ্ধান্ত হলো এইখানে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ ধরেই চলে যাচ্ছে। কারণটা কি, আমরা যে হচ্ছে আলফা কণাটা নিঃসরণ করতেছি সেটা কি ধনাত্মক চার্জযুক্ত না? তো ধনাত্মক চার্জযুক্ত, আর আমরা যেহেতু বেশিরভাগ জিনিস দিয়ে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে যে এইগুলা হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা, এই কারণেই যাচ্ছে সবগুলা, ঠিক আছে? এবং নিউক্লিয়াসের আকারটা সম্পূর্ণ পরমাণুর তুলনায় অতি নগণ্য, ঠিক আছে, অতি নগণ্য। এবং আলফা মানে এইবার আমরা আরেকটা জিনিস জানবো যে হচ্ছে আলফা কণার ভরটাও মানে আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভরটাও অনেক নগণ্য, ঠিক আছে? সেই বরাবর আমি যখন এইভাবে চলে যাচ্ছে, এর দ্বারা কোনো প্রভাবিত হচ্ছে না, ইলেকট্রন দ্বারা কোনো প্রভাবিত হচ্ছে না, আর বেশিরভাগ জায়গা আমরা ফাঁকা, এটা চিন্তা করতেছি। এই জন্যই কোনো আলফা কণা গতিপথ পরিবর্তন হচ্ছে না। আবার কিন্তু দেখতেছি যে কয়েকগুলো বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে কেন? এই যে এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তো দুইটাকে যদি মানে তাহলে সেই হিসাবে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, সেই হিসাবে বেঁকে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ওই যে ফিরে আসতেছে, তাহলে খুব মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে 20,000-এর মধ্যে একটা ফিরে আসছে, তাহলে একেবারে মানে সেটা ধনাত্মক চার্জ থেকেই মুখোমুখি হয়ে ফিরে আসতেছে। তার মানে জিনিসটা দেখো, আমরা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস ব্যবহার করতেছিলাম, ঠিক আছে? তাহলে ওই নিউক্লিয়াসের অনুরূপ এমন কোনো কিছু আছে নিশ্চিত ওই মাঝখানে, ঠিক আছে? মানে ওখানে এই জন্যই তিনি এটাকে সেটা বিকর্ষিত হয়ে চলে আসছে এবং সমধর্মী চার্জ বিশিষ্ট, এটা পজিটিভ ওটাও পজিটিভ। তাহলে সেই হিসাবে তিনি ওই যে পরমাণু কেন্দ্রের ওই অংশটুকুকে মানে বলেন যে হচ্ছে পরমাণুর কেন্দ্রে হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে একটা নিউক্লিয়াস বিদ্যমান, ঠিক আছে? নিউক্লিয়াস নামকরণ তিনিই করেন। তাহলে নিউক্লিয়াস নামকরণ করেন, পরবর্তীতে আমরা পড়ছি যে প্রোটনের নামকরণ তিনিই করেন, ঠিক আছে? এবং প্রোটন আবিষ্কারও তিনি করেন। তাহলে রাদারফোর্ড সম্বন্ধে অনেক কিছু পাইলাম আমরা। এবং এইখানে বিশেষ কথা লেখা আছে যে হচ্ছে এই যে দেখো, এইটা একটু মনে রাখবা যে হচ্ছে রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রন কণার চেয়ে 7,000 গুণ বেশি, ঠিক আছে? 7,000 গুণ বেশি, এটা একটা অবজেক্টিভ, ঠিক আছে? আলফা কণার ভর হবে ইলেকট্রন কণা, এই যে কিছুক্ষণ আগেই বললাম যে হচ্ছে ইলেকট্রনের ভরটা হচ্ছে খুবই নগণ্য আলফা কণার তুলনায়, ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে কিছু কিছু কথা আছে মানে হাইড্রোজেন পরমাণু তিনি এভাবে মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে থেকে তিনি হচ্ছে আচ্ছা ভাই অনুপ্রভাটা আর একটু বোঝাই দেন। আচ্ছা হ্যাঁ, আমি বোঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে আচ্ছা অনুপ্রভা ইংলিশটাই তুমি দেখো ফটো ফসফোরেসেন্ট মানে 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 তুমি হচ্ছে ফ্লোরোসেন্ট বা হচ্ছে এখানে হলো মানে মানে ফসফোরেসেন্ট বিষয়টা আমি জিনিসটা বোঝাই দিই। আমি জিনিসটা মানে এমনভাবে বলতে চাচ্ছি, দেখো আলফা রশ্মি গামা রশ্মি এইখান দিয়ে যখন নির্গত হচ্ছে আমরা কোনো কিছু বুঝতেছি না যে আদেও এখান দিয়ে কোনো আলফা রশ্মি বা কোনো কিছু নির্গত হচ্ছে কি না, ঠিক আছে? কিন্তু উনি এই পর্দাটা ব্যবহার করেন যে আদেও এই যে জিঙ্ক সালফাইডের যে পর্দাটা, এটা মূলত করবে কি, জিঙ্ক সালফাইডের কাজ হচ্ছে এইখান থেকে যে রশ্মিটা শোষণ করবে। আমরা জানি যে আলফা রশ্মি গামা রশ্মি এগুলো তো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, এগুলো দেখা যায় না। আর আমাদের দেখা যায় কোন কোন আলো, বেনিয়া সহ কলা, তাই না? এবং এগুলোর মিশ্রণ, এই জিনিসগুলো অর্থাৎ দৃশ্যমান আলো পরিসরে দেখা যায়। এবং এগুলার কিন্তু একটা পরিসর আছে যে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো থেকে এত তরঙ্গ দৈর্ঘ্য আলো মানে দৃশ্যমান, ঠিক আছে? এরকম আছে 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানি যে এগুলো দেখতে পাই। তো ওই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জে আসলে এভাবে চলে আসলো, মনে করে যে এখানে মনে করো পতিত হইলো এবং এরা সেটা শোষণ করবে, এই জিঙ্ক সালফাইডের পদার্থ শোষণ করে সেখান থেকে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ ঘটাবে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ ঘটাবে। এই বিকিরণ ঘটাবে বলেই ওই যে তরঙ্গ দৈর্ঘ্যটা ওটাই আমরা দেখতে পাবো। আমি দেখে বুঝতে পারবো যে এখানে দেখবো যে অনেকটা সোপ মতো দেখতে পাচ্ছি, মানে অনেকটা এখানে দেখতে পাচ্ছি,
ঠিক আছে, বিভিন্ন কালার এখান দিয়ে দেখা যাবে যেখানে ফোটা 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 দেখতে পাচ্ছি, ঠিক আছে, এরকম একটা বিষয়, এটাই বলতেছে অনুপ্রভা সৃষ্টি করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো বিষয়টা ছিল। তাহলে এইখান থেকে সাধারণত এইখানে তিনি সাথে 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 এখানে পরমাণুর আকার অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ব্যাস নির্ণয় করেন, এবং এইখানে একটা বড় কথা লেখা আছে যে নিউক্লিয়াসের আকার এই যে এর তুলনায় মানে এইখানে পরমাণুর এই যে হাইড্রোজেন পরমাণুর ব্যাস লেখা আছে, এবং প্লাস সাথে সাথে এখানে লিখবাও যে পরমাণুর ব্যাস কিন্তু এই যে এত থেকে কত থেকে রেঞ্জ হইতে পারে, এই যে রেঞ্জ 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার, যেটা নিউক্লিয়াসের তুলনায় অনেক খুবই ছোট, ঠিক আছে। এবং আকারগত তুলনা আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, এইটা আবার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেটা হচ্ছে এই যে পরমাণুটি নিউক্লিয়াসের থেকে এই দিক দেখো 10,000 থেকে 1,00,000 গুণ বড়, 10,000 থেকে 1,00,000 গুণ বড়, মাথায় রাখবো 10,000 থেকে 1,00,000 গুণ বড়, ঠিক আছে। তো এই যে এখানে কিন্তু ছোটো ছোটো অবজেক্টিভ, অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু অবজেক্টিভ আছে। আর এর মতবাদের ভিত্তিতে তিনি কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেল দেন, এবং মডেলটা আমরা ক্লাস 9-10 থেকেই পড়ে আসছি যে পরমাণুর কেন্দ্রে সমস্ত ধনাত্মক চার্জ থাকবে, ধনাত্মক চার্জটাকে তিনি বললেন নিউক্লিয়াস, এবং তার চার্জের চারিপাশে হচ্ছে নিউক্লিয়াসের চারিপাশে অনেকগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু থাকবে, মানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা থাকবে, সেগুলোকে বলেন ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন। এবং নিউক্লিয়াসের কেন মানে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ থাকবে, আর বাইরের দিকে যেহেতু হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, তাহলে দুইটার মধ্যে এটা মনে করো আকর্ষণ বল সৃষ্টি হবে না, আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে, কিন্তু ইলেকট্রনগুলো সবসময় ঘূর্ণায়মান বলছেন, তিনি বলছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান। কোনো জিনিস যদি ঘূর্ণায়তে থাকে, দেখো একটা বলতেছি তো ওখানে নেগেটিভ আর এদিক পজিটিভ, তাহলে এখানে একটা কেন্দ্রমুখী একটা বল থাকে, আকর্ষণ বল। আবার ওটা যখন হচ্ছে ঘুরতেছে, যখন এইভাবে কোনো মানে ঘুরতেছে, তখন ওর ওই বরাবর কিন্তু একটা চার্জ থাকে, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা এরকম হয়, আমি জিনিসটা বলতে চাচ্ছি যে জিনিসটা এরকম হয়, মনে করো যে নিউক্লিয়াস, আর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তো মানে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ, ও বলতেছে তুই এদিকে আয়, কিন্তু ও তো ঘূর্ণায়মান, ওর নিজস্ব গতিতে, ওর একটা নিজস্ব গতি আছে, ঠিক আছে, সেই গতিতে ঘূর্ণায়মান, তো বলতেছে না ভাই আমি ওদিকে যাব, এদিকে আয়, এইদিকে যাব। এখন দুইটার আমরা জানি ফিজিক্সে তোমরা পড়ছো লব্ধি, দুইটা মিলেই কিন্তু আসলে এখানে সে লব্ধি বরাবর একটু সরে আসলো, মনে করলো আমরা এখন এখানে আছে, এই বরাবর আছে, তোকে আবার এদিকে টানতেছে, এখানে মানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, দুইটা বরাবর টানতেছে, কিন্তু ওর নিজস্ব একটা যে গতি, রৈখিক যে গতি, ঠিক আছে, মানে সেই হিসাবে দেখা যাচ্ছে ওই দিকে যাইতে চাচ্ছে, এটাকে আমরা বলতেছি কেন্দ্রবিমুখী বল, আর এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো দুইটা মিলে ও দেখা যাচ্ছে যে মাঝ বরাবর চলে যাচ্ছে, এরকম একটা বিষয়। তারপরে সে আরও কিছু দূর সরে আসলো, তো এইরকমভাবে প্রতিনিয়ত এইভাবে দেখবো একটা চারিপাশে এরকমভাবে তিনি বলতে চাচ্ছেন এইভাবে ঘূর্ণায়মান থাকবে, ঠিক আছে, ঘূর্ণায়মান থাকবে, অর্থাৎ এইভাবে মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের প্রতি এভাবে মনে করে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণীয় তার চার্জ থাকবে, এবং এই যে ঘূর্ণায়মান কেন্দ্রবিমুখী বল, এই যে বাইরের দিকে যে কেন্দ্রবিমুখী বল, এইটা পরস্পর সমান থাকবে, ঠিক আছে, এই যে পরস্পরকে সমভার করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এইটাও যে যেমন বল প্রয়োগ করবে এর নিজস্ব বেগও তেমন, এই জন্য দুইটার মাঝামাঝি বরাবর একটা সেই ঘূর্ণায়মান থাকবে, এভাবে সে ঘূর্ণায়মান থাকবে, এইটা হলো মেইন বিষয়। এবং তিনি হচ্ছে মূলত এটাকে হচ্ছে মানে সূর্যের চারিপাশে বিভিন্ন গ্রহে নক্ষত্রের সাথে তুলনা করছেন, সেই হিসাবে এটাকে আমরা বলতেছিল হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, বা হচ্ছে মানে এখানে কিন্তু যেহেতু নিউক্লিয়াসের ভূমিকাও মানে তিনি হচ্ছে নিউক্লিয়াসটাও প্রমাণ করেন এবং নিউক্লিয়াসের নামকরণ করেন, এটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়, নিউক্লিয়ার মডেল এবং সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়, এইটুকুই জানা লাগবে আপাতত, ঠিক আছে। আর মানে মেন কথা হচ্ছে এর যে সীমাবদ্ধতাটা আবার গুরুত্বপূর্ণ। তো উনি হচ্ছে মানে সীমাবদ্ধতা মানে কী ভুল আছে এখানে, তো ভুল হচ্ছে ফার্স্ট অফ অল যেহেতু সোলার সিস্টেম অ্যাটম মডেলে এই ইলেকট্রনগুলো হচ্ছে চার্জ যুক্ত, কিন্তু যে কোনো একটা পরমাণু, যে কোনো পরমাণু, শুধু এখানে যদি মতো গ্রহ নক্ষত্রের কথা বলতেছে, তো যে কোনো পরমাণু বাইরের দিক থেকে চার্জ, যে কোনো পরমাণু বাইরের দিক থেকে কিন্তু চার্জ নিরপেক্ষ, কারণটা কি বলতো? এখানে তিনি বলেছিলেন অবশ্য যে পরমাণুতে নিউক্লিয়াসে মূলত আছে হচ্ছে প্রোটন, ঠিক আছে, আর বাইরের দিকে আছে ইলেকট্রন, তাহলে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা পরস্পর সমান, তার ফলে কিন্তু এরা পরস্পরের চার্জকে মনে করে নষ্ট করে দিল, তার ফলে দেখা যাচ্ছে এইখানে যে খাতা বা যে কোনো কিছু আমি যদি হাত দিই বাইরে থেকে কোনো চার্জ দিতে হচ্ছে না, ঠিক আছে। আর গ্রহ নক্ষত্র সমূহ ওইভাবে ঠিক সামগ্রিকভাবে যদি পদার্থ করে ওইভাবে চার্জবিহীন, কিন্তু এখানে ইলেকট্রনটা চার্জ বিশিষ্ট, প্রোটনটা আবার এরকমভাবে চার্জ বিশিষ্ট, সেই হিসাবে উনি মনে করে চার্জিত বস্তুর সাথে চার্জহীন বস্তু তুলনা করছেন, সেই হিসাবে জাস্ট
ওটাকে বলতেছে যে হচ্ছে এটা ভুল, ঠিক আছে, এখানে একটা ভুল কথা বলে। এবং অপরদিকে গ্রহ নক্ষত্র সময়ের ভিতরে কিন্তু তোমার হচ্ছে আছে যে মহাকর্ষ বলটা কাজ করতেছে। এইখানেও যদিও মহাকর্ষ বল তো আসেই, প্লাস সাথে তো ওর প্রভাবের থেকে এখানে মূলত এই যে কেন্দ্রমুখী বলগুলা বেশি বেশি করতেছে, বৈদ্যুতিক বল, স্থির বৈদ্যুতিক বল এগুলো আকর্ষণ করতেছে বেশি। তারপর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তারতম্যক তত্ত্ব অনুসারে রাদারফোর্ড যখন পরমাণু মডেল আবিষ্কার করেন সেই সময়কার মনে করা হচ্ছে বিশেষ মানে সেই সময় প্রচলিত একটা তত্ত্ব হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব। তো এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, তারতম্যক তত্ত্ব অনুসারে কোনো চার্জিত বস্তু যখন ঘুরতে থাকবে, ক্রমাগত ঘুরতে থাকবে, সাপোজ দেখো ঘুরতে থাকবে, সে প্রতিনিয়ত সেখান থেকে শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ মানে কি, শক্তি ছেড়ে দেবে। তার মনে করো একজন আমি ঘুরতে থাকতেছি, আমার প্রচণ্ড শক্তি আছে, মনে করো যেমন আমি যদি মনে করো কোনো দৌড় প্রতিযোগিতায় ঘুরতে থাকি, তো প্রথম মনে করো প্রচণ্ড বেগে আমার যত শক্তি আছে ঘুরতে থাকতেছি, তো আস্তে আস্তে আমার আর শক্তি নেই, আস্তে আস্তে দেখতেছি ঘূর্ণায়ন মাত্রা কমে আসছে, এরকম একটা বিষয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ঘুরতে থাকতেছে তার শক্তি প্রতিনিয়ত বিক্রিয়ণ করতে থাকতেছে, তার ফলে যে ঘূর্ণায়মান যে ব্যাসার্ধ সেটাও কমতে থাকতেছে। এবং আস্তে আস্তে এইভাবে যদি ঘুরতে থাকে, আস্তে আস্তে ব্যাসার্ধ কমতে সেটা নিউক্লিয়াসে পতিত হওয়ার মতো অবস্থা হবে যদি ইলেকট্রন এইভাবে ঘুরতে থাকে। কিন্তু কেন ঘুরে না, কেন ইলেকট্রনটা মনে করো নিউক্লিয়াসে পতিত হয় না, ঠিক আছে, ইলেকট্রনটা পতিত হইলে তো মানে সম্পূর্ণ পরমাণুরই কোনো মানে অস্তিত্ব থাকবে না, কিন্তু কেন হয় না এর ব্যাখ্যাটা তিনি দিতে পারেননি, সেই হিসাবে এটা বলা হয়। তাছাড়া বর্ণালী ব্যাখ্যা, তারপরে ইলেকট্রনগুলো কোন আদৌ কক্ষপথে ঘুরতেছে নাকি মনে করো হচ্ছে কীভাবে ঘুরতেছে, ঠিক আছে, এরকম কোনো ধারণা তিনি দেননি। বর্ণালী, তারপরে হচ্ছে কক্ষপথের আকার আকৃতি কোনো কিছু সম্বন্ধে ধারণা দেননি, ঠিক আছে। তবে মূলত তিনি কিন্তু একটা মানে ওয়ে তৈরি করে দিয়েছেন, ঠিক আছে, যে এরকম হয়, এবং তার উপর গবেষণা করেই কিন্তু পরবর্তীতে কোন মডেল আসছে, রাদারফোর্ডের পরমাণু মডেলটা আসছে, ঠিক আছে। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা জানি তিনটা স্বীকার্য আছে, মূলত রাদারফোর্ডটা পরমাণু মডেল। আচ্ছা, তারপর একটা কথা আছে যদিও আমার বলে দেওয়া হয়নি, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি কী, এটা আবার পরে পরীক্ষার সময়, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি কী, ঠিক আছে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে সাধারণ বলবিদ্যা, মাথায় রাখবা সাধারণ বলবিদ্যা। আর বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। তো আজকে আমরা তো কোয়ান্টাম তত্ত্বটা সম্বন্ধে একটু জানবো জাস্ট। তো সে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্ব দেন কে, যে কোনো একজন বলো তো, কোয়ান্টাম তত্ত্ব কে দেন? কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্ক দেন। আচ্ছা, ম্যাক্স প্লাঙ্কের ক্ষেত্রে আমরা কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা আমি জাস্ট শুধু মানে ওইভাবে না বলে জিনিসটা আমি জাস্ট একটু বোঝাই বলতেছি। জিনিসটা কেমন, জিনিসটা চিন্তা করো যে এটা কোনো মানে মানে লাইট, সাপোজ কোনো লাইটের কথা বলতেছি, এখান থেকে ফোটন কোনো জায়গা থেকেই মনে করো হচ্ছে লাইট হওয়া মানে কি, সেখান থেকে ফোটন কণা নিঃসরিত। আমরা মনে করি যে আমি একটা বাল্ব জ্বালাই দিলাম তার মানে ঘর একেবারে আলোকিত হয়ে গেল, জিনিসটা ওরকম না, আসলে ওর ভিতরে চারিদিকে আছে কি ফোটন কণা আছে, ঠিক আছে। মানে ফোটন কণাগুলো কেমনভাবে যাবে এটা হলো বিষয়। আমরা মনে করতে পারি যে এখান থেকে ফোটন কণা এরকমভাবে চারিদিকে খালি শুধু ছড়াই যাচ্ছে এরকম, কিন্তু আসলে কিন্তু তা না। কোনো একটা লাইট বা কোনো একটা চার্জিত বা কোনো একটা চার্জিত না, আমি বলছি কোনো একটা ফোটনের যে উৎস থেকে ঝাঁকে ঝাঁকে ফোটন কণা নিঃসরিত হবে। ঝাঁকে ঝাঁকে ফোটন কণা বলতে মনে করে একবারে এরকমভাবে কিছু ফোটন কণা বের হয়ে চলে গেছে, তারপরে আবার আর একটা ঝাঁক, এইগুলো মনে করো বের হয়ে চলে যাচ্ছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, মনে করো একসাথে অনেকগুলো ফোটন কণা একবার বের হয়ে গেল, আবার আবার একসাথে এরকমভাবে কিছু ফোটন কণা এভাবে ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে প্যাকেট আকারে, ঠিক আছে, এখানে প্যাকেট আকারে এভাবে কিন্তু বের হবে ফোটন কণাগুলো। অর্থাৎ কোনো উৎস থেকে ফোটন নিঃসরিত হবে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে, কন্টিনিউয়াসলি কিন্তু হচ্ছে অসংখ্য ছোট ছোট শক্তিগুচ্ছ এবং হচ্ছে প্যাকেট আকারে, এইটা একটু মনে রাখবা। আমি যেটা বলতে চাচ্ছি কোনো জায়গার থেকে কিন্তু হচ্ছে ফোটন কণাটা নিঃসরিত হবে প্যাকেট আকারে, মানে একদম ঝাঁকে ঝাঁকে, এবং এগুলোর গতি এত বেশি থাকবে আমরা হয়তো বা সেটা বুঝতে পারি না। এই গতি এখানে বলবো যে, এবং এই ফোটন কণাগুলোর শক্তি হবে এই যে এর বিকিরিত ফ্রিকোয়েন্সির সমান। ফ্রিকোয়েন্সি কি মানে মনে করো এইখানে ফোটনের ভর কত, ফোটনের মানে নিজস্ব কোনো হচ্ছে নেই, যেমন হচ্ছে ফোটনের ক্ষেত্রেও মানে ভর নাই ওর, ঠিক আছে, ফোটনের ভর নাই, একটা ওর মনে করো কণা ভর নাই, আবার বললেও একটা জিনিসটা আবার কেমন লাগে, ঠিক আছে। বলতে চাচ্ছি এর আপেক্ষিক কোনো এভাবে কোনো প্রকৃত ভর নির্ণয় করা সম্ভব হয় নাই, বা আপেক্ষিক ভর নাই বলা যায়।
আপেক্ষিক ভর নাই, ঠিক আছে, নেই বললেই চলে এরকম একটা জিনিসও ফোটন, ঠিক আছে। তো আমি যেটা কথা বলতেছি, এখান থেকে মনে করো প্যাকেট আকারে এরকম অসংখ্যভাবে মানে আলো সেখান থেকে নিঃসরিত হচ্ছে, ফোটন কণাগুলো নিঃসরিত হচ্ছে। আর হ্যাঁ, সেটা বলতেছে ওই যে একজন বলেছে অলরেডি, হ্যাঁ আমি এইটার কথা বলছি, ভর নাই এই জন্যে, খুব ভালো কথা বলছে একজন, আলোর আমরা মনে রাখবা যে হচ্ছে এই যে আধুনিক পদার্থবিজ্ঞান যখন পড়বা তখনই হচ্ছে মনে রাখবা যে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান বলে একটা জিনিস আছে, সে সময় আমরা ভর যদি নির্ণয় করি, ঠিক আছে, আধুনিক পদার্থবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের একটা শাখা আছে, সেটা আমরা পরবর্তীতে মানে কোনো দিন যদি পড়ানো হয় বুঝতে পারবো। সেখানে যদি কোনো বস্তুকে যদি আলোর বেগে আমি নিয়ে যাইতে পারি, কোনো বস্তুকে যদি আলোর বেগে নিয়ে যাইতে পারি, আমরা যে জিনিসটাকে মনে করো হচ্ছে ধরি না পরিবর্তন হয় না, যেমন হচ্ছে সময় পরিবর্তন হয় না, ভর পরিবর্তন হয় না, দৈর্ঘ্য পরিবর্তন হয় না, ঠিক আছে, অর্থাৎ আমি এইটুকুর দৈর্ঘ্য ধরলাম যে এত মিটার বা এত সেন্টিমিটার, এগুলো পরিবর্তন হয় না। সময় যেমন এখন মনে করো এত মিনিট, 1 মিনিট 2 মিনিট, এগুলো যেটা হিসাব করতেছে, যেগুলো পরিবর্তন হয় না, বা ভর 1 কেজি 2 কেজি এগুলো পরিবর্তন হয় না, সেই সবগুলো জিনিস যখন আমি কোনো বস্তুকে আলোর বেগে নিয়ে যাব তখন সব পরিবর্তন হয়ে যাবে, এবং আলোর বেগে ভরটা হয়ে যাবে অসীম। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যত বেশি আলোর বেগের কাছাকাছি যাবা, আর ফোটন কণার বেগ তো হচ্ছে অবশ্যই আলোর, যেটা আলো এটা, তাহলে এটা আলোর বেগ, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই বেগের যত আমি কাছাকাছি যাব তত আমার ভর বেশি হইতে থাকবে, তত বেশি ভর বেশি হইতে থাকবে, মাথায় রাখবো, ঠিক আছে। সময় তত কমতে থাকবে, সময় তত কমতে থাকবে, ঠিক আছে, দৈর্ঘ্যটাও কমতে থাকবে, দৈর্ঘ্যটাও কমতে থাকবে, সময় তত কমতে থাকবে। এই তিনটা জিনিস হচ্ছে হবে, ভর হচ্ছে বৃদ্ধি ঘটবে, দৈর্ঘ্যের সময় কমতে থাকবে, ঠিক আছে। এই কারণেই যদি ওই পৃথিবী থেকে আমি মনে করলাম যে হচ্ছে একটা মানে পৃথিবী থেকে মনে করলাম মহাকাশযানের মাধ্যমে আলোর বেগে যদি কারোর ঘোরায় নিয়ে আসি, আমি মনে করো পৃথিবীর হিসাবে সে 50 বছর ঘুরে আসছে পৃথিবীর হিসাবে, তাই দুইজন ব্যক্তি যদি থাকে, মনে করো একজন ইয়াং অনেক, দুইজনই ইয়াং, ঠিক আছে, এখন তাকে কোনো একজন ব্যক্তিরে যদি 50 বছর ধরে ঘুরায় নিয়ে আসি, আমরা যে ব্যক্তিরে ঘুরায় নিয়ে আসি সে দেখবো হচ্ছে ইয়াং আছে, পৃথিবীতে যে ছিল সে 50 বছর পরে ফিরে আসে দেখবো সে হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে। এটা হলো সাইন্টিফিক্যালি মনে করে একটা মানে জাস্ট এটা গাণিতিক প্রমাণ, ঠিক আছে, কোনো বস্তুকে এখনও আলোর বেগে এইভাবে নিয়ে যাওয়া সম্ভব হয় না, গাণিতিক প্রমাণ, ঠিক আছে। তো আমি যেটা কথা বলতেছিলাম, এই যে মানে ফোটন কণাগুলো কোনো আলোকউৎস থেকে যে মানে নিঃসরিত হবে, এই যে দেখতেছি আমরা বেগ, এত বেগে নিঃসরিত হবে, তো এর যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটাকে আমরা প্রকাশ করি হচ্ছে নিউ দিয়ে, সেই কম্পাঙ্ক হবে এই কিন্তু ফ্রিকোয়েন্সির বা এর যে শক্তি, এই ফোটনের যে শক্তির তার সমানুপাতিক, ঠিক আছে, সমানুপাতিক। আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে যে হচ্ছে ফোটনগুলো নিঃসরিত হবে সেটা কম্পাঙ্ক হবে যে এই যে প্রোটনগুলোর শক্তি সমানুপাতিক, আর এইটা যদি আমি হিসাব করি তাহলে = আসে এইচ নিউ, একটা ধ্রুবক আসে, এই ধ্রুবকটাকে আমরা বলি প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে, বা প্লাঙ্কের ধ্রুবক। সেটা কত 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে, জুল সেকেন্ড। এইটা আপাতত হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, আমি অত কিছু জানা লাগবে না, কোয়ান্টাম তত্ত্ব বোঝাই লেখো বা কোয়ান্টাম তত্ত্ব লেখো, ওটা লাগবে না, অ্যাকচুয়ালি লাগবে যে হচ্ছে বোর পরমাণু মডেলের ভিত্তি আসলে কি, কোয়ান্টাম তত্ত্ব। আর মনে রাখবে মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে সাধারণ বলবিদ্যা, ঠিক আছে।